আমি মঞ্জু ভাই এবং আনিস ভাই আপনাদের দুজনকে একই প্রশ্ন করতে চাই। আমি প্রথমে মঞ্জু ভাইয়ের কাছে যাব। মঞ্জু ভাই, আজ আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় হয়েছে, এর ফলে পঞ্চদশ সংশোধনী আবার রিইনস্টেট হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্স্থাপিত হলো আমাদের সংবিধানে। তো এর ফলে তত্ত্বাবধায়ক সরকার মানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে সেটাতে একটা সংবিধানের দিক নির্দেশনা থাকলো। তার ফলে আহ, যে জুলাই সনদের মাধ্যমে যেভাবে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নির্বাচনকালীন সরকার যেভাবে গঠিত হওয়ার কথা ছিল, সেইটা কি নিষ্ক্রিয় হয়ে গেল কিনা, আমরা আবার সেই ব্যবস্থায় ফিরে গেলাম কিনা, যে ব্যবস্থার মধ্যে আপনি আগে থেকেই জানতে পারবেন যে কে হতে যাচ্ছেন পরবর্তী সরকার প্রধান। আপনাদের দুজনের কাছে প্রশ্ন। মঞ্জু ভাই, আপনার কাছে প্রথম আসি। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। এখানে আনিস আলমগীর ভাই আছেন। দর্শকদেরকে শুভেচ্ছা আপনাদের মাধ্যমে। এটা আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করছিলাম, তখনই কিন্তু এই আলোচনাটা উঠেছিল যে এই সংশোধনীটা বাতিলের রায়টা যদি বাতিল হয়ে যায়, অর্থাৎ আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা ফিরে আসে, তাহলে সেটা কি হবে। তখন আমাদের মধ্যে একটা সংশয় ছিল যে মনে হচ্ছিল যে বিএনপি এই 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 মানে রায়টা আসলেই এটা বিএনপির জন্য পজিটিভ হবে, বা বিএনপি এটাকেই কেন্দ্র করে তখন আর এই সংশোধনীটার বিষয়টা নিয়ে তারা আগাবে না। তো সেই জন্য আমরা কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা কিন্তু সেখানে সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশনে ডিটেইল আলোচনা করেছি। কোন প্রসেসে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ হবেন এবং অন্যান্য উপদেষ্টারা কিভাবে নিয়োগ হবেন। আপনি জানেন যে যেটা নিয়ে বিএনপির সাথে আমাদের কিছুটা ঐকমত্য হয়েছে, কিন্তু শেষ অংশে গিয়ে সেখানে দ্বিমত হয়েছে। অর্থাৎ যখন অনেকগুলো স্তর পার হওয়ার পরে এটা হবে না, প্রথমটা বলা হয়েছে যে আহ, একটা বাছাই কমিটি বা সরকারি দল বিরোধী দলের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হবে, সেই নামের মধ্য থেকে তারা যাতে বিচার বিভাগের কেউ না হন, তারা যাতে গ্রহণযোগ্য ব্যক্তি হন, এই ধরনের নানা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রধান এমন একজনকে করার প্রসেসটাকে আমরা গুরুত্ব দিয়েছি যিনি সরকারি দল বিরোধী দল বা অন্যান্য সকল রাজনৈতিক দল জনমানুষের কাছে গ্রহণযোগ্য হবেন। তো একটা পর্যায়ে গিয়ে বলা হয়েছে যে এই এই প্রসেস যদি ফেল করে, ওই প্রসেস যদি ফেল করে, লাস্টে গিয়ে একটা অপশন রাখা হয়েছে যে সংসদ ঠিক করবে যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। সেই জায়গা থেকে র্যাঙ্কস এন্ড চয়েস বা নানা রকমের টার্মগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। বিএনপি এটা রাখার পক্ষে ছিল যে পার্লামেন্ট এটা করবে। আমাদের একটা আশঙ্কা যে পার্লামেন্ট যদি করে তাহলে সবসময় এটা দেখা যাবে যে যারা ক্ষমতায় থাকবে, যেই থাকুক, যারা ক্ষমতায় থাকবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তাদের ঐচ্ছিক বা তাদের পছন্দসই ব্যক্তি হবেন। সেজন্য আমরা এই অংশটা বা এই অপশনটা আমরা রাখতে চাচ্ছিলাম না। এবং আমাদের প্রস্তাব ছিল যদি এটা কোনো কারণে মানে ফোর্থ বা ফিফথ স্টেজে গিয়ে এটা ফেল করে না হয়, তাহলে আমাদের সংবিধানে বা আমাদের এই পঞ্চম সংশোধনীতে যেভাবে আছে সেভাবে সেটা কার্যকর হবে। তো এইটা নিয়ে তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা যেহেতু জুলাই সনদের মধ্যে এই অংশটাকে এমফেসাইজ দিয়েছি, গুরুত্ব দিয়েছি, সুতরাং আমরা এটার উপরেই আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট থাকবে, স্থির থাকবে। আমরা চাইবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে সেভাবে হয়। পঞ্চম সংশোধনীর আলোকে বা যেটা পঞ্চদশ। আমাদের এখন সংবিধানে আছে, সরি, পঞ্চদশ সংশোধনীর আলোকে বা এখন যে সংবিধানে যেভাবে আছে, এটা যদি সেভাবে থাকে, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে বিতর্কিত হওয়ার যেটা আহ, আপনার আপনার জানা আছে, যেটা আগে হয়েছে সেরকম একটা বিতর্কিত প্রসেস হওয়ার বা যে কোনো একজনকে চয়েস করার ব্যাপারটা নিয়ে বিতর্ক হতে পারে। এটা আমাদের জন্য ভালো হবে না। আহ, মঞ্জু ভাই, আমি দুই তিনটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে এই আলোচনা বা যে তরজাটা, এটা তো আজকে নতুন না। এটা 96 সাল থেকেই যখন একটা ফরমেশন হবে সেইটাতে শুরু হয়েছে। আবার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল দিয়ে যখন আদালতে শুনানি হয়েছে, 10 জন এমিকাস কিউরি এবং সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল তাদেরকে শোনা না শোনার সেগুলির অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি হয়েছে। আমি এটার মধ্যে এটা বলতে চাই, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এরকম হয় যে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে এটা নির্বাচিত করা হবে, যেটা প্রথম পয়েন্ট জুলাই সনদ সংস্কার মানে সংবিধান সংস্কার যেটা করা হয়েছিল, আসলে কি আমাদের সবার কাছে গ্রহণযোগ্য কোনো একটা লোক আছে আমাদের? এবং সেই ক্ষেত্রে তো সেটা আরও বেশি ম্যানিপুলেট করা সম্ভব হবে। এবং আপনি যেটা বললেন সেটার সাথে আমি শতকরা 100 ভাগ একমত। যদি এটা পার্লামেন্টের কাছে আপনি ঠিক করে দেন, সর্বশেষ সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের পার্লামেন্টই ঠিক করে নিবে যে এটা
অমুক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তো সেই ক্ষেত্রে যার দায়িত্বে বাংলাদেশের বিচার বিভাগ ছিল সেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে দেওয়াই এটা ন্যায্য কিনা, মানে সবচেয়ে ভালো সলিউশন কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনারা এইটা আলোচনা করছিলেন কিনা? আমি কেন এই কথাটা বলতেছি, যেমন ধরা যাক এটা যদি চেয়ার না হইয়া গ্রহণযোগ্য একজন ব্যক্তি, আপনি জানেন যে যখন 2014 সালে এরকম একটা ডেডলকের মতো সৃষ্টি হয়েছিল 2013-র শেষ দিকে 2014 সময়ে, সেই সময় ব্যারিস্টার রফিকুল ইসলাম নিজে ভলান্টিয়ার করছিলেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম বলছিলেন যে আমি যেহেতু বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনেরই উকিল, তো ওনারা যদি বলেন তাহলে আমি এটা করতে পারি। শেখ হাসিনা তখন বলছিলেন উনি কার খালুরে, আপনার মনে থাকবেন যে মানে কে কার খালুরে এটা বলছিলেন। তো কে এরকম আছেন যিনি আসলে এটা হইতে চাবেন? তো সেই ক্ষেত্রে এইটাই সবচেয়ে মন্দের ভালো কিনা, যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান? না, এবারে কিন্তু এটা নিয়ে সিরিয়াস কথাবার্তা হয়েছে, কারণ আমরা চেয়েছি বিচার বিভাগ এখানের মাধ্যমে ম্যানিপুলেটেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার মনে থাকার কথা যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার আলোকে যেটা হয়েছিল, অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন দায়িত্ব নেন, উনি কিন্তু এরশাদ সরকারের সময়কার প্রধান বিচারপতি, কিন্তু ওনাকে নিয়ে কোনো বিতর্ক হয় নাই, কারণ তখনও বিচার বিভাগ এত বিতর্কিত হয় নাই। কিন্তু বিএনপি যে সময়টা, অর্থাৎ সম্ভবত এটা 2006 সালের আমি দিকে। একটু মঞ্জু ভাই একটু টেকনিক্যাল জিনিস বলি, শাহাবুদ্দিন সাহেব আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান ছিলেন না। শাহাবুদ্দিন সাহেবের না। পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে, মানে 1991 সালে একটা অস্থায়ী সরকার ব্যবস্থা গঠন করা হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুইজনই পদত্যাগ করার ফলে একজনকে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছিল, এবং হি হ্যাপেন্স টু বি দি চিফ জাস্টিস ফ্রম মানে ওই সময়টার মধ্যে, মানে তখনও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না আর কি। না, আমি ওটাই মিন করেছি একটু। প্রথম কথা হচ্ছে উনি তত্ত্বাবধায়ক সরকার নামে ছিলেন না, কিন্তু রোলে তো আসলে তত্ত্বাবধায়ক সরকারই ছিলেন, মানে ওই সময়টা ইন্টারিম টাইমটা উনি দায়িত্ব পালন করেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই পতিত এরশাদ সরকারের নিয়োগকৃত একজন চিফ জাস্টিসকেই আমরা সবাই মেনে নিয়েছি যে উনি ইন্টারিম টাইমটা আমাদের এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন। ওনাকে নিয়ে বিতর্ক হয় নাই, কারণ তখন পর্যন্ত বিচার বিভাগটা অত বিতর্কিত হয় নাই। এটা ওই যে আপনি তো 2006 সালে যে বা 5 সালের দিকে যখন আপনার বিচারপতির বয়স বাড়ানো নিয়ে বিতর্কটা শুরু হলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হতে পারেন এই ধরনের ম্যাপিং শুরু হলো, তখনই সবার মধ্যে এটা নিয়ে, আপনি জানেন তখন ওই সময়ে একটা মানে অনেকগুলো বিচারপতিকে নিয়ে অলরেডি মানে স্মৃতি তো আমাদের একটু কমে গেছে, ওই ঘটনাগুলো ঘটেছে। বেশ কয়েকজন প্রধান বিচারপতিকে নিয়ে তখন আলোচনা হয়েছে, উনি ছাত্রদল করেছেন, উনি বিএনপি ছিলেন, এই ধরনের ডিসকাশন গুলো পাবলিকলি আসছে, যেগুলো এর আগে কখনো আসে নাই। এরপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিচারপতি নিয়োগে যেভাবে বিচারাঙ্গনকে কলুষিত করা হয়েছে, সেই জায়গা থেকে ওই যে অ্যামিকাস কিউরিরা বা আমাদের নাগরিক সমাজের লোকেরা বলেছেন যে আমাদের বিচার বিভাগকে এটার বাইরে রাখা উচিত। তো সেজন্য আপনি যেটা বলেছেন যে এটা অত্যন্ত কঠিন একটা কাজ, কিন্তু এরপরও তো ধরেন এবারে এবারে ডক্টর ইউনূসকে নিয়ে তো আমরা সবাই একমত ছিলাম। প্রফেসর ইউনূসের নিয়োগের ব্যাপারে কিন্তু কেউই প্রথমে আপত্তি তোলেন নাই, এবং সকলেই ওনাকে মানে দায়িত্ব নেয়ার ব্যাপারে সবাই অনুরোধ করেছেন। এর আগেও কিন্তু 111-এর সময় কিন্তু ডক্টর ইউনূসের নামটা এসেছিল, এবং ওটার ওনার ব্যাপারে তখনও সম্মতি ছিল, কিন্তু উনি সম্ভবত একটা লং টার্ম টাইম চেয়েছিলেন, যার কারণে সেটা হয়নি। এটা আলোচনা আছে, কিন্তু এটার অথেন্টিকেশন এখনো ক্লিয়ার না। আমি যেটা মনে করি যে যদি ধরেন নাম দেওয়া হয় যে ঠিক আছে আপনারা নিরপেক্ষ বা আপনাদের দৃষ্টিতে মধ্যম, সবার কাছে গ্রহণযোগ্য, আপনারা 5 জনের নাম দেন, আপনারা 5 জনের নাম দেন, এইভাবে করলে কিন্তু আপনার পার্লামেন্টের দলগুলো যদি নাম দেয় তাহলে সেখানে একটা কমন নাম পাওয়া যেতে পারে, এবং গ্রহণযোগ্য নাম যে পাওয়া যাবে না তা না। পার্লামেন্টের দলগুলোকে যখন বলা হবে আপনারা 5 জনের নাম দেন, একটা জিনিস হবে কি, ধরেন আমরা উদাহরণ হিসেবে বললাম যে এখানে ধরেন আমাদের 3 জনকে বলা হলো যে যে আপনারা 5 জন করে নাম দেন, তো নিশ্চয়ই আমরা এমন নাম দেওয়ার চেষ্টা করব যাতে যেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে, বিতর্ক হতে না পারে। ধরেন আমি এমন একজনের নাম দিলাম, খালেদ ভাই, আপনি বললেন যে ভাই উনি তো আপনার আত্মীয় বা উনি তো আপনার পরিচিত, আপনি ওনার নামটা দিলেন, এটা কোনো কথা হইলো? বা আপনি এমন একজনের নাম দিলেন, আমি বললাম যে খালেদ ভাই উনি তো আপনারই লোক, ওকে, আমি তো নিরপেক্ষ লোক দিলেন না। আমার মনে হয় যে এইটা মোটামুটি ভাবে আপনি পরিষ্কার করছেন, কিন্তু আমরা এটা নিয়ে
আরেকটু আলোচনা করব, কারণ হচ্ছে যে আপনার কাছে ফিরে আসবো মঞ্জু ভাই, কারণ আমি শুধু ওই 2 পয়সাটা দিয়ে রাখি, আমার 2 পয়সাটা, কারণ আমি এই 29 বছর মানে সকর্মক সাংবাদিকতার 28-29 বছরে আমি যেটা দেখছি সেটা হইলো, আমরা বিএনপি বুদ্ধিজীবী, আওয়ামী বুদ্ধিজীবী, জামায়াতি বুদ্ধিজীবী, জাতীয় পার্টির বুদ্ধিজীবী এরকম দেখি, একদম নিরপেক্ষ কাউরে আমরা আসলে দেখি না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আপনি বলতেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় আমার কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নিরপেক্ষ নোবেল প্রাইজ পাওয়া, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ উনি মনে করেন যে উনাকে আনাই হয়েছে কারণ উনি শেখ হাসিনার অনেক বিপক্ষে ছিলেন, সেই জন্য শেখ হাসিনার এতটুকু বিরোধিতা যদি তিনি না করতেন তাইলে হয়তো সবাই উনার ব্যাপারে একমত হইতো না, কারণ শেখ হাসিনা তো একটা পক্ষ। আমি আমার 2 পয়সাটা দিয়ে রাখলাম, তো সেই ক্ষেত্রে চেয়ার ছাড়া মানুষ আমাদের পক্ষে বাছাই করা সম্ভব কিনা সেইটা আমি এটা এটা নিয়ে আমি আপনাকে পরের ইয়াতে বলবো। আগে Alright. আনিস আলমগীর ভাই বলে আসুক, যে বলবো। আমরা একটু আনিস আলমগীর ভাইকে শুনি, যে আনিস আলমগীর ভাই আপনার কাছে কি মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো, এটা ভালো হলো কি খারাপ হলো? জুলাই সনদের মধ্যে যেভাবে মঞ্জু ভাই বলতেছিলেন যে পাঁচজন মানুষ বা পরস্পরের নামের বিরুদ্ধে একটা কমন ফ্যাক্টর খুঁজে বের করা, এবং মঞ্জু ভাই কারেক্টলি বলছেন যে 2005 সালে ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, 2005 সালে ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন আইনমন্ত্রী ছিলেন তখন তিনি বিচারকদের বয়স বাড়ানোর একটা বিল আনেন, এবং বিচারকদের বয়স 65 থেকে 66 করেন যখন বিচারপতি কে এম হাসান রিটায়ার্ড করেছেন তার ঠিক পরদিন, যাতে উনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়ে যান। মানে এটা যদি তার আগের দিনও করেন তাইলে কিন্তু বিচারপতি কে এম হাসান 2 বছর বেশি প্রধান বিচারপতি থাকেন, এবং তিনি সবচেয়ে যোগ্য বিচারক, এটা কারো কোনো সন্দেহ ছিল না, কিন্তু তিনি করছেন যেদিন বিচারপতি কে এম হাসান অবসর নিয়েছেন তার ঠিক পরদিন। তো সেই জন্য এইটা নিয়ে দারুণ রকম বিতর্ক তৈরি হয়। তারপরে বিচারপতি আপিল বিভাগের অন্যান্য বিচারককে এইটা দিতে, মানে এই পদ নিতে বলা হয়েছে কিনা সেই ব্যাপারে সত্য মিথ্যা অনেক রকম আমরা শুনছি, এবং ইয়াজুদ্দিন আহমেদ সাহেব নিজেই রাষ্ট্রপতিও ছিলেন, সাথে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, যেটা নিয়ে আসলে মূল গন্ডগোলটা করার সুযোগ সে সময় হয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে 111 আসছিল। আপনি কি মনে করেন যে সেই 111 আসা, বিচার বিভাগকে ধ্বংস হওয়া, এই পথ আসলে অন্তর্বর্তীকালীন সরকার ফিরে আসা ঠেকাতে পারবে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা ঠেকাতে পারবে কিনা? এটা খুব কঠিন কোশ্চেন। আপনারা যেভাবে দুইজনই বলছিলেন যে আসলে আমি তো প্রথম দেখি যে কোন ব্যক্তিটা প্রধান হবেন, উপদেষ্টা হবেন, সেই জায়গায় যখন বাংলাদেশে একটার পর একটা যতগুলো এসছে সবগুলো নিয়ে বিতর্ক ছিল। আপনি যে বিস্তারিত বলেছেন হাসান সাহেবের যে বিষয়টা, উনার পরবর্তীতে যিনি এসছেন তখনও একই অবস্থা, তাকে বিরোধী দল যারা যারা সরকারে তখন ছিল, বিএনপি ওইভাবে ভালোভাবে নেয় নাই। মানে দেখা গিয়েছে যে যারা ইনকামবেন্ট ইয়েতে থাকে, যারা এক্সিস্টিং থাকে সরকারে, তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার বিমাতাসুলভ একটা আচরণ করে, এটা সবগুলোর সঙ্গে দেখা গেছে। এতে করে ইলেকশনের পরে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হয় না, ওই ব্যক্তিগুলোর সম্পর্কে কথা ওঠে। এত এত প্রক্রিয়ার মধ্য দিয়ে 2011 সম্ভবত আওয়ামী লীগ এটা বাতিল করেছিল। বাতিল করার পর এটা নিয়ে আবার আমরা আফসোস করলাম যে কেন এটা বাতিল করলো, কিন্তু বাতিল করেও তারা যে একটা ভালো কিছু উপহার দিতে পেরেছে তা তো না। তারা তো যা কিছু করে গেছে সেগুলো নিয়ে এত করে মডেল দাঁড় করাতে পারে নাই। তারা যে মডেল দাঁড় করিয়েছিল যে মানে রাতের ভোট, তারপর একদলীয় ভোট, এই সবগুলো নিয়ে বিতর্ক প্রেক্ষিতে আবার আমরা এখন পেছনে ফিরে যাচ্ছি। পেছনে ফিরে যেতে হলে প্রধান যে সমস্যা হবে সেই সমস্যা হচ্ছে যে এই দেশে নিরপেক্ষ লোক পাওয়া। খালেদা জিয়া খুব ভালো করে বলেছিলেন যে শিশু ছাড়া নিরপেক্ষ লোক নাই। এটা প্রধান উপদেষ্টা কি হবেন তার উপর যেমন একটা নির্ভর করছে, তার সভাসদ যারা থাকবে তারা কে নিরপেক্ষ। বাংলাদেশে আজকে কোনো নিরপেক্ষ লোক আছে, নিরপেক্ষ অবস্থান আছে? আপনি যে কোনো ব্যক্তিকে বলে নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলতে গেলে তাকে আবার ট্যাগ দিয়ে অন্য একটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন ঘৃণার সংস্কৃতিটা এমন ভাবে বিস্তার হয়েছে, তাতে করে তো কেউ নিরপেক্ষ অবস্থানে নিরপেক্ষ এই শব্দটাই উচ্চারণ করতে পারছে না। আপনি যদি এখন নিরপেক্ষ হন তাহলে বোধহয় আপনি হাসিনার লোক। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে আপনি আমারে সাপোর্ট করছেন না, কেমন নিরপেক্ষ লোক আপনি? আপনি যদি নিরপেক্ষ হন তাহলে তো ইউনূসের অপশাসনকে আপনার সাপোর্ট করতে হবে। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে বর্তমান সরকার যে চালাচ্ছে না, কিন্তু আনিস ভাই, সমর্থন করতে হবে। আনিস ভাই, নিরপেক্ষতার মধ্যে তো একটা কনসিস্টেন্সি লাগবে। আপনি যদি এখন যে অপশাসনের কথা বলে আপনি তার বিরোধিতা করতেছেন, সিমিলার অপশাসনের সময় আপনি আগে পরে বিরোধিতা করছেন কিনা সেইটাও তো একটা দেখার জিনিস, তাই না?
অবশ্যই সেই ট্র্যাক দেখতে হবে, হ্যাঁ সেটাও দেখেন সেটাও দেখতে যে হবে। এই লোক এর আগের আমলে শেখ হাসিনার কোনো সমালোচনা করেছে কিনা। হুম হুম তো যদি দেখে যে না, শেখ হাসিনার সমালোচনা করে নাই, শুধুমাত্র ইউনূসের করছে, তাহলে আপনি বলতে পারেন। হুম কিন্তু আপনি যদি সমালোচনা করার অর্থ যদি এই বুঝেন, ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে মনে করেন সাংবাদিক, হুম যে আমি রাস্তায় নেমে শেখ হাসিনা বিরোধী স্লোগান দেব, হুম সেটা হচ্ছে বিরোধিতা। এবং আমার লেখালেখি কোনো বিরোধিতা না, আমার বলার কোনো বিরোধিতা না। হুম এবং আপনি আপনার জন্যই শুধু স্বৈর শাসন ছিল, হুম আপনার জন্যই শুধু শেখ হাসিনা একটা আতঙ্ক ছিল, আমার জন্য ছিল না। সো আমার টেকনিক্যালি আমাকে এগোতে হয় নাই, তা তো না। সবার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে সেটা হয়েছে। এখন আপনি নিরপেক্ষতা ধরবেন কি দিক দিয়ে, যে সে আদৌ সে মৌলিক বিষয়গুলো নিয়ে আপত্তি করেছে না কিনা, ভুয়া ইলেকশন নিয়ে আপত্তি করেছে কিনা, অপশাসন নিয়ে আপত্তি করেছে কিনা, এবং বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলকে যে নির্যাতন, হুম। বিরোধী পক্ষকে নির্যাতন, বিরোধী মতকে নির্যাতন, সেই ব্যাপারে তার মুখ খুলেছে এগুলা। দেখেন সেই হিস্ট্রি দেখেন, আপনি তাহলে আমার আপনি দেখেন যে পেয়ে যাবেন। আমার মনে হয় এখন যে আমি মনে করি যে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেও এরকম হবে, যে সে নিরপেক্ষ ছিল কিনা সেটা আগের হিস্ট্রি দেখে এবার দেখে দাও। কিন্তু খালেদ, সেই লোক পাওয়া খুব কঠিন। আপনি যতই বলেন, হুম 10 জন লোক আগামীতে নিরপেক্ষ ব্যক্তি নির্বাচন করতে পারবে না, যে কোনো কেয়ারটেকার সরকার আসুক, সে পারবে না। এটা তার জন্য প্রথম হিমশিম কিন্তু খেতে হবে 10 জন ব্যক্তি নির্বাচন কিন্তু করা। আনিস ভাই, আমার একটা হাইপোথিসিস আছে। সেই হাইপোথিসিস আমি দিছিলাম হচ্ছে 2023 সালে। আমার হাইপোথিসিস হচ্ছে বাংলাদেশের মানুষ নিরপেক্ষতার মধ্যে থেকে বাছাই করে আমি হয়তো পাইলাম না, কিন্তু শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী পদ থেকে সইরা গিয়া অন্য যে কোনো লোককে প্রধানমন্ত্রী পদে বসায়া ইলেকশন করে, তাইলে এর চেয়ে ভালো ইলেকশন হবে এবং শেখ হাসিনা হাইরা যাবে। এটা আমার কাছে মনে হইতো যে শেখ হাসিনা নিজেও এটা জানতো। আমরা যদি প্রধান নির্বাহী পদে পরিবর্তন দেখতে পাই, অর্থাৎ বর্তমান ক্ষেত্রে জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর পদে বৈশা ইলেকশন করতে না পারে, তাইলে এত বড় ম্যানিপুলেশন করা সম্ভব হবে না, যেটা 14, 18, 24-এ সম্ভব হয়েছে। এখন এই জন্য এটা মন্দের ভালো নিয়ম কিনা, কারণ শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো যে উনি জাস্ট চেয়ার থেকে সরলে, আপনি জানেন, আনিস ভাই, মঞ্জু ভাই তো আরো বেশি করে জানে, কারণ মঞ্জু ভাই সিস্টেমগুলির মধ্যে থাকে। একটা প্রস্তাব বোধহয় বিএনপি থেকে এরকমও গেছিল যে আপনারা সিনিয়র কাউকে, সংসদ সদস্য দলীয় কাউরে, যেমন তোফায়েল আহমেদ, যেমন আমু সাহেব, যেমন রাজ্জাক সাহেব, কাউরে একটা বসা একটা ইলেকশন দেন। শেখ হাসিনা ওইটাতেও রাজি হন নাই। প্রেসিডেন্টে দিয়ে ইলেকশন দেন, সেইটাতেও রাজি হন নাই। তো সেই ক্ষেত্রে চেয়ারটা পরিবর্তন হওয়াও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিনা, আনিস ভাই, আপনি কি মনে করেন? যে না, আমি আপনার সাথে একমত এই ব্যাপারে। এবং শেখ হাসিনা যে ফর্মুলা দিয়েছিলেন, উনি থাকবেন আর মন্ত্রিসভায় বিরোধী দল থেকে আনবেন, রাইট, এটারও কোনো পরীক্ষা হয় না। এটাও যদি পরীক্ষা হতো, তাহলে আমরা দেখতে পেতাম যে বাংলাদেশে একটা সিস্টেম কাজ করে। বাংলাদেশে এখন এমন এক অবস্থার মধ্যে আছে, আমরা কোন সিস্টেমটা যে কাজ করবে সেটা নিয়ে বিশ্ব ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এখন যেহেতু নাই, তাহলে আমরা সহ্য করতে হবে, অপেক্ষা করতে হবে। এবং এখন যেহেতু কোনো বিরোধী দল নাই যে এটা বিরোধিতা করবে, তো যে সিস্টেম আছে সেই সিস্টেমে তো থাকবে, কারণ এটা আদালত রায় দিয়েছে। আপনার আরেকটু সাহায্য চাই। আপনার ধন্যবাদ, আপনি এই কথাটা মনে করাই দিয়েছেন যে শেখ হাসিনা বলছেন যে উনি সরকার প্রধান থাকেন, অন্য বিরোধী দল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী অনেক কিছুই উনি এটা বলছেন। কিন্তু সেইটার পাল্টা হিসাবে আমি বলতে চাই যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা প্রধান নির্বাহী না থাইকা এটা তো অন্য সংসদ সদস্য, যেমন খালেদা জিয়াও প্রধানমন্ত্রী থাকতে পারতেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো আওয়ামী লীগ থেকে, তাইলে এইটা একটা সিস্টেম হতো। কিন্তু আমি মনে করি চেয়ার, দ্য মেইন চেয়ার, উনি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কিছুই পাল্টাইতো না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাইকা যদি কথার কথা শেখ রেহানাও প্রধান নির্বাচন কমিশনার বা প্রধান উপদেষ্টা থাকতেন, তাইলেও অনেক কিছু পাল্টাইতো। এটা হচ্ছে আমার হাইপোথিসিস। আপনি এটা নিয়ে যদি আরেকটু ইলাবোরেট করতেন যে প্রধান ব্যক্তিটাই বাংলাদেশে ম্যাটার করে কিনা আসলে, কারণ না, প্রধান ব্যক্তিটা তো ম্যাটার করে। আমি তো বলছি প্রধান ব্যক্তি ম্যাটার করছে, কারণ প্রধান ব্যক্তির জন্যই তো আপত্তি। যে অন্যান্য ব্যক্তিগুলোতে যেতেও আমার মনে হয় বিএনপি তখন আপত্তি ছিল না, বিএনপি নিতে পারতো। বিএনপি যেহেতু প্রধান ব্যক্তি থেকে যাচ্ছেন, সেই জন্য এটাতে আপত্তি করলেন। বাট একটা জিনিস আমার বলতে হয় যে আমরা আসলে এক্সপেরিমেন্টের সুযোগই পাই নাই। ওই সময় যদি একটা হতো, তাহলে একটা দাঁড়াতো যে এটা কি হয় কিনা। কিন্তু যেটা দেখা গেল, একদলীয় একটা ইলেকশন হলো এবং 151 জন হওয়ার আগে, মানে নির্বাচিত হয়ে গেল আগেই, ইলেকশনের আগেই। তারপরে এর পরবর্তী যেটা হলো সেটা হচ্ছে আমরা একটা সর্বদলীয়
পক্ষের আবার মানে রাজনৈতিক সরকারের অধীনে আমরা আরেকটা নির্বাচন করলাম 2018 সালে, সেখানে দেখা গেল যে বিরোধী দল চরমভাবে প্রতারিত হলো, তাদেরকে নিয়ে এসে আসলে এমন একটা নির্বাচন করলো যেটা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ইলেকশন আমি মনে করি ওইটা। কারণ বিরোধী দলকে 7টা আসন সম্ভবত দিয়েছিল, আর সবগুলো নিজেরা রাতে আসন দখল করলো। ইভেন 24-এ যে ইলেকশনটা হলো এটাও অনেকটা গ্রহণযোগ্যতা ছিল, যে অন্তত অনেক অন্তত নিজেদের মধ্যে হলো কন্টেস্ট হয়েছে, কে জিতবে না জিতবে এখানে একটা ইয়ে ছিল যে নির্দিষ্ট করে দেওয়া হয় না। কিন্তু 18 যে ইলেকশন, এটা তো কোনো মানে এর থেকে নিকৃষ্ট ইলেকশন আমার মনে হয় বাংলাদেশ খুব কম করেছে। তো এই ধূম্রজালটা এখন আপনার কথায় আবার আসতেছি যে আমরা আসলে সরকার প্রধান পরিবর্তন করে মানে সরকারের অধীনেই যে সরকার আছে সেই সরকারের অধীনেই একটা নির্বাচন করা যায় কিনা সেটার দিকেও আমরা খেয়াল রাখতে পারি। সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করতে পারি না সেটা আমরা, ঠিক আছে। আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে আসি। মঞ্জু ভাই, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান কে হবেন সেটা নিয়ে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হয়েছে, এই যে একবারে তো হঠাৎ করে তো আর প্রধান বিচারপতি বা সর্বশেষ সবসমর্থ প্রধান বিচারপতি উনি না হলে আপিল বিভাগের সর্বশেষ সবসমর্থ বিচারক, এইটা তো একদিনে হয় নাই। সেইটা হওয়ার ক্ষেত্রে যেটা দেখা হয়েছে যে এর মাঝখানে আরো দুইটা কথা হয়েছিল, যে আমরা বিচারক নিয়োগের ক্ষেত্রে যেহেতু উনারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, বিচার বিভাগের প্রধান, বিচারক নিয়োগের ক্ষেত্রেও আমরা এক ধরনের স্বাধীনতা তাদেরকে দিব এবং তারা স্বাধীনভাবে বিচারক নিয়োগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করবেন, যেটা করা হয় নাই। তার সকল সমস্যার মূলে ওইটা রয়ে গেছে। আমার কথাটা হইল যে আপনি হয়তো তাদেরকে মনে করলেন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে তারা বায়াসড হবেন। যদি আপনি এটা মনে করেন তাহলে এই বায়াসড লোকদের বিচার বিভাগে রাখার ব্যাপারে আপনার আপত্তি থাকা উচিত না। তাহলে তো কি মারাত্মক একটা অবস্থা, মানে আমার বিচার বিভাগ আমি জানি বিএনপির প্রতি বায়াসড 10টা লোক বসে আছে, এইটা কি হওয়া উচিত? এরকম আগে তো ওইটা ঠিক করা উচিত, মানে এটা তো ইভেন নির্বাচনের থেকেও ভয়ঙ্কর। এবং চেয়ার নিয়ে আমার হাইপোথিসিসটাও যদি একটু বলেন, যে প্রধান ব্যক্তি চেয়ারে না থাকলেই ঘটনাটা অন্যরকম হয়। না, প্রথম কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনেই তো বিচার বিভাগকে একটা স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে, এবং আপনি দেখবেন প্রত্যেক দলেরই কমিটমেন্ট সেরকম আছে যে তারা একটা শক্তিশালী নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ করতে চায়। আপনাদের দুইজনের আলোচনা থেকে আমি যদি মিলাই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাতে গেলাম, সবাই মিলেই তো গেলাম। ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, 5 দল 7 দল সবাই মিলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে একমত হয়েছে। কিন্তু যেহেতু কনস্টিটিউশনকে মানতে গিয়ে শাহাবুদ্দিন সাহেবকে করা হয়েছে, এবং শাহাবুদ্দিন সাহেবের নির্বাচন, বিচারপতি লতিফুর রহমানের নির্বাচন এবং বিচারপতি হাবিবুর রহমানের নির্বাচন, এই 3টা নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে বলা হয় কম্পারেটিভলি বেটার ইলেকশন। আপনি তো জানেন যেটা সাধারণত নিরপেক্ষ ব্যক্তি আমরা কেউ না, কারণ আমরা যেহেতু ভোট দিই, আমি তো নিশ্চয়ই কোনো না কোনো দলকে ভোট দিই। কিন্তু দেখেন, তারপরেও কিন্তু যখন বিরোধী পক্ষকেও আমরা কেউ সম্মান জানাই, তখন কিন্তু তার মধ্যে একটা নিরপেক্ষতা তৈরি হয়। যেমন আপনি যদি এখন এবার পার্লামেন্টের দিকে তাকায় দেখেন যে মেজর হাফিজ সাহেব এবং ওই যে ব্যারিস্টার যিনি ডেপুটি স্পিকার হয়েছেন, ওনারা কিন্তু বিএনপিরই লোক, বিএনপি নির্বাচিত এমপি, কিন্তু পার্লামেন্ট পরিচালনার ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের নিরপেক্ষতা বা একটা জায়গা দেখা যাচ্ছে, এবং বিরোধী দল সবসময় তাদেরকে বলতে পারছে যে আপনারা তো নিরপেক্ষতা রাখছেন না। যখনই বলছে তখন সে কিন্তু আবার নিজে ব্যারিস্টার কায়সার কামালের কথা বলছি, তখন তাদের মধ্যে কিন্তু এক ধরনের এই মানে মনোভাব কাজ করছে যে না, আমি তো একটা নিরপেক্ষ জায়গায় আছি। তো এখন যখনই আপনি, আপনার কথাটার সাথে আমি একমত যে নির্বাহী ক্ষমতায় যিনি থাকবেন তিনি যদি একেবারে দলীয় প্রধান না হন বা দলীয় লোক না হন, তাহলেও কিন্তু আমরা একটা বেটার ইলেকশন পাবো। একেবারে ত্রুটিমুক্ত নির্বাচন পেতে গেলে আমাদেরকে টোটাল ইলেকশন সিস্টেমটাকেই বদলাতে হবে, এবং ইলেকশন সিস্টেমটাকে আরো প্রযুক্তি নির্ভর, আরো মানে এই যে আমাদের যে গতানুগতিক নির্বাচন পদ্ধতি আছে, এই সমস্ত পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। আর আপনি যে কথাটা বলেছেন, আপনি যেটা বলেছেন বিচার বিভাগকে, তো আপনি দেখেন এবারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুদিন আমরা স্বাধীন বিচার বিভাগকে একটু প্র্যাকটিস করেছিলাম। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কিছু বিচারক নিয়োগ হয়েছে এবারে, এবং কম্পারেটিভলি বিচার বিভাগের লোকরা বলছেন যে এবারে কিছুটা মেধাবী এবং বেটার জাজ কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে।
কিন্তু বিএনপি এসে কিন্তু এটা এই আইনটাকে কিন্তু তারা বাতিল করে দিয়েছে। ফলে আমরা আবার শেখ হাসিনার নিয়মে চলে গেলাম যে বিচারপতি নিয়োগ এখন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের ইচ্ছাতেই হবে। সুপ্রিম জুডিশিয়াল না মনে হয় অ্যাপয়েন্টমেন্ট কমিটি না মনে হয় যে মানে আহ, আহ, বিচারক নিয়োগের ক্ষেত্রে মানে বাংলাদেশের বিচারপতি একজনই মঞ্জু ভাই, বিচারপতি হচ্ছে জি। শুধু প্রধান বিচারপতি, বাকি সবাই বিচারক। রাইট, তো বিচারক, বিচারক, right. হ্যাঁ, বিচারক নিয়োগে প্রধান বিচারপতি এখন পর্যন্ত যা কিছু সংবিধানে আছে, প্রধান বিচারপতির সিদ্ধান্তই আসলে বিচারক নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত। মানে কাগজে কলমে যেটা আছে, আইন মন্ত্রণালয় তাকে সাচিবিক সহায়তা দিবে। সাচিবিক সহায়তা দিবে মানে তার সামনে কয়েকটা নাম দিবে, ওই নামগুলির মধ্যে উনার যদি পছন্দ হয় উনি টিক চিহ্ন দিবেন, যদি পছন্দ না হয় উনি ছিঁড়ে ফেলে দিবেন। এই স্বাধীনতা উনার আছে। এরপরে উনি যাদেরকে নির্বাচিত করবেন, রাষ্ট্রপতির কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে মানে আলোচনার প্রেক্ষিতে ওইটাকে কার্যকর করা। হ্যাঁ, আমি যেটা বলছি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি যেটা প্রস্তাব করা হয়েছে, এটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন। জি জি দেখেছি। যেটা যে অধ্যাদেশটা করা হয়েছিল, বিএনপি তো এটাকে মানে রাখে নাই, অর্থাৎ বিএনপি বলছে আরো বেটার ফর্মুলা করবেন। আমাদের আর্গুমেন্ট ছিল যেটা হচ্ছে এটা তো কিছুটা হলেও বেটার, এটা রাখেন, রাইখা এটাকে আপনারা আবার আরো ইমপ্রুভ করতে চাইলে নতুন করে আরেকটা আইন করেন। যাই হোক, আপনার সাথে আমি একমত যে শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আমি বিচারপতিদের নিরপেক্ষ করার চাইতেও মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমার বিচার বিভাগকে স্বাধীন করা, আমার বিচার বিভাগকে নির্দলীয় নিরপেক্ষ সততার জায়গা থেকে একটা স্ট্যান্ডার্ড মানদণ্ডে করা। তো সেটা যদি আমরা করতে পারি। আমি একটু পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা লাইন আমার শুনতেই হবে, যেটা আমি আসলে আনিস ভাইয়ের কাছেও শুনবো। আমি কিন্তু মনে করি বাংলাদেশে বর্তমান সংবিধানে বাংলাদেশের প্রধান বিচারপতির এই রকম ক্ষমতা দেয়া আছে যে প্রধান বিচারপতিকে আসলে আসলে কিছু করার নাই। প্রধান বিচারপতি সত্যিই দণ্ডমুণ্ডের কর্তা, কিন্তু সেইটা উনি এক্সারসাইজ করেন না। যেমন আইন মন্ত্রণালয়ের কথা হইল 2 জন নাম উনার কাছে পাঠানো যে বিচারক করবেন। আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা 2টা পচা নাম তার কাছে পাঠায়, এর মধ্যে যে কোনো একটা উনি সাইন করে দেয়। কিন্তু উনি যদি এটা ছুঁইরা ফালায় দেয়, কারো কিন্তু কোনো করার কিছু নাই, উনি ফালায় না কেন? মানে স্পিকার ডেপুটি স্পিকাররা যেটা করতে পারে এটা প্রধান বিচারপতি কি করতে পারে না, নাকি কি হয় ওনার? এটা আমি খুব ইন্টারেস্টিং একটা কথা আপনি মনে করিয়ে দিয়েছেন। আমি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমার প্রফেসর ডক্টর আসিফ নজরুলের সাথে এই বিষয়ে নিয়ে লম্বা কথা হয়েছিল। উনি আমাকে বলেছিলেন, ভাই, প্রধান বিচারপতির বাংলাদেশের এমন ক্ষমতা, ওনার দৃষ্টিতে প্রধানমন্ত্রীর পরেই প্রধান বিচারপতির ক্ষমতা বাংলাদেশে, মানে অ্যাজ পার আমাদের কনস্টিটিউশনে আমাদের যে প্রসিডিওর আছে। এখন সমস্যা হচ্ছে আপনি তো প্রধান বিচারপতিকেই বানাচ্ছেন নিজের আজ্ঞাবহ একজনকে, এবং তাকে নিয়োগের ক্ষেত্রে আপনি তো দেখেছেন প্রধান বিচারপতির সাথে মত মিলে নাই বলে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কিভাবে শারীরিকভাবে হেনস্থা করে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো যদি এই ধরনের ঘটনাগুলো হ্যাঁ, আচ্ছা, কোনো একটা ঝামেলা হয়েছে না না, ইউটিউবে হয়তো আনিস ভাই ইউটিউবে শুনতেছিলেন ওইটার জায়গা থেকে। না, আমি এটা নিয়েও 2 কথা বলবো। আমরা যেহেতু আগাবো প্রসঙ্গে, তাহলে আমি আপনার সাথে একমত। জি, আপনি মঞ্জু ভাই আপনি শেষ করেন। জি, আপনি শেষ করলে আমি একটু আমার আরেকটা কথা যোগ করার বিষয় আছে, সেটা যেটা আনিস ভাই একটু করে বলেছেন যে এবারে ডক্টর ইউনূসকে নিয়ে যে বিতর্কগুলো হয়েছে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে নিয়ে যে বিতর্কগুলো হয়েছে, ভবিষ্যতে কিন্তু আসলেই ভালো এবং সাহসী লোকদেরকে মানে তত্ত্বাবধায়ক সরকারের জন্য পাওয়া খুব কঠিন হবে। কারণ আপনি দেখেছেন অতীতেও প্রত্যেকটা নির্বাচনে যারা হেরে যায় তারা কিন্তু ব্লেম করে। হ্যাঁ, আরেকটা কথা আমি আপনার স্মরণ করিয়ে দিই, খালেদ মহিউদ্দিন, আপনি বলেছিলেন যে আপনার একটা পদের প্রতি আকর্ষণ আছে বাংলাদেশে, সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশন। রাইট। তো আপনার ওই কথাটা শুনে আমার এখনো মনে আছে ওই কথাটা, আমাদের সিইসি আমাদের এই এক্সিস্টিং মানে কনস্টিটিউশনের মধ্যেও আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে পরিমাণ ক্ষমতা এবং এখতিয়ার তার আছে, উনি যদি সেটাও এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু মানে একদিকে সিইসি, একদিকে মানে আপনার সিইও, মানে আমি যেটা বলছি তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এই 2টা লোক যদি মেরুদণ্ডওয়ালা লোক হয়
বাংলাদেশে যত বিতর্ক হোক, হয়তো আপনার যে হারবে সে আপনাকে দোষারোপ করবে, নানা রকম কথা বলবে, কিন্তু কম্পারেটিভলি একটা ভালো ইলেকশন, একেবারে ত্রুটিমুক্ত ইলেকশন করা সম্ভব না, অ্যাবসলিউটলি, বেটার ইলেকশন করা সম্ভব। অ্যাবসলিউটলি। কিন্তু আমি মনে করি কিন্তু যে কথা হচ্ছে, তারা করে না, কথা হচ্ছে তারা কথা হচ্ছে সিইসি করেও না, এবং সিইসিরা সহযোগিতাও অনেক সময় পায় না। কিন্তু চাইলে চাইলে কিন্তু ওনারা ঘুরে করতে পারে। দাঁড়াতে পারেন। আপনার মনে আছে একজন মাহবুব হোসেন নামে এক ভদ্রলোক, বা মাহবুব সাহেব, ওই যে কবি ছিলেন, জি জি, উনি ইলেকশন কমিশনার ছিলেন। হুম। উনি কিন্তু আওয়ামী লীগ আমলেও কিন্তু উনি একেবারে মানে প্রতিবাদ, ওনার অবস্থানটা উনি জানিয়েছিলেন, ফলে কিন্তু পিপল কিছুটা মানে জানতে পেরেছিল যে কি ওকে, আমার মনে হয় যে সমস্যাগুলো হচ্ছে। আমার মনে হয় যে আমরা পরবর্তী মাহবুব, আমার মনে হয় যে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আনিস ভাই, আপনি যদি কোনো কিছু এখানে যুক্ত করেন তাহলে আমি যে প্রশ্ন এখন আপনাকে করবো এটা আপনার কাছ থেকে শুনে আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে পরে এটা প্রতিক্রিয়া শুনতে চাইবো। আপনি কি কোনো কিছু যুক্ত করতে না, চান আমি election আমি থেকে? আমি আমি আর বিশেষ কিছু যোগ করতে চাই না, কারণ এটা এখনো আদালত রায় দিল, কিভাবে বাস্তবায়ন হবে সবগুলো তো আমার মনে হয় এখনো না, মানে ওকে, এখনো আমি ধূম্রজালের মধ্যে আছি। ওকে। আমি আপনাকে প্রশ্নটা করি যে এই 2 বছরে আমরা কাগজ কলমে একটা মার্কিন বাণিজ্য চুক্তি পেয়েছি। যারা জুলাইকে সমর্থন করছেন দায়িত্বশীল ব্যক্তিদের, মানে জুলাই নিজেদেরকে যারা জুলাই যোদ্ধা বলতেছেন বা জুলাইয়ের আন্দোলনের মুখ্য ভূমিকা ছিলেন, তাদের মধ্যেই দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বলছেন যে ডিপ স্টেট ক্ষমতায় রাখতে চেয়েছিল 5 বছর। কেউ বলছেন যে 5 আগস্ট পর প্রতি বিপ্লব হয়ে আমেরিকার কাছে প্রকৃত ক্ষমতা চলে গেছে। সর্বশেষে আমরা দেখেছি যে সানজিদা তুলি, যিনি আসলে গুম হওয়া ভাইয়ের সন্ধান দাবিতে আন্দোলন করেছিলেন, সেই সানজিদা ইসলাম তুলি বাংলাদেশ আওয়ামী লীগ পতনের ক্ষেত্রে জুলাই আন্দোলনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ছিলেন পিটার হাসকে রিয়েল হিরো বলছেন। এইটা আপনি কীরকমভাবে দেখেন যে আসলে জুলাই আন্দোলন, মার্কিন যুক্তরাষ্ট্র রিয়েল হিরো? আমি মঞ্জু ভাইকেও একই প্রশ্ন করতে চাই, আগে আনিস আলমগীর ভাইকে শুনবো। আর আনিস ভাই, আপনি আপনার জন্য একটা প্রশ্ন, যে আপনি কোনো এক অনুষ্ঠানে গিয়ে আপনি এ কথা বলেছিলেন যে একজন, ইটস আলম শফি, উনি বলছেন যে আপনি বলেছিলেন যে বা যিনি সঞ্চালক ছিলেন তার সঙ্গে সুর মিলিয়ে আপনি বলেছিলেন যে হাসিনার 17 বছরকে হার মানিয়েছে গত 2 বছর। উনি জনগণকে বলবেন কিভাবে হাসিনার আমলের গুম খুনকে হার মানালো গত 2 বছরে থাকা সরকারগুলো। আপনি দর্শকের মন্তব্যের জবাব দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনি যদি। না, দর্শকের মন্তব্যটা আমি সবার আগে দিয়ে দিই। কারণ 2 বছর যে ইউনূসের আমলটা খারাপ ছিল, সেটা তো মানে ইউনূস আমল যে ভালো ছিল না সেটা তো রিসেন্ট টিআইবি রিপোর্টে বলছে। এর থেকে দুর্নীতিগ্রস্ত সরকার বাংলাদেশে আর কখনো আসে নাই। এবং এবং এর থেকে বাজে সরকার কিভাবে হয় যে যে একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগানো ছাড়া আর কোনো কাজ করে নাই, এবং দেশটাকে বিক্রি করে দিয়ে চলে গেছে। যে আলোচনা আপনি প্রথমে করছিলেন সেটারই প্রসঙ্গ এখানে আসলে। ইলেকশনের 2 দিন আগে দেশটাকে উনি আরেক দেশের সাথে এমন একটা চুক্তি করলেন, এত অসম একটা চুক্তি যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এবং এই চুক্তি সম্পর্কে অনেকে ওয়াকিবহাল ছিল না, এবং চুক্তির পরেও যখন সমালোচনা হচ্ছে তখন তারা এটাতে গা করছে না। এবং এই চুক্তি নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয় নাই, কোথাও কোনো আলোচনা নাই, বরং এই এই দেশ বাংলাদেশ যেন ওই অধীনস্থ রাজ্য হয়ে গেছে, সেটারই আলামত আমরা দেখতে পাচ্ছি। আমেরিকান ককাস সৃষ্টি হয় বাংলাদেশে, যেটা আগে কখনো কোথাও ছিল না। আমেরিকান বড় বড় ঘনিষ্ঠ দেশ যারা আছে তারাও কোনোদিন করে নাই। আমার মনে হয় সারা ওয়ার্ল্ডে বোধহয় 4-5টা ককাস আছে কিনা জানি না, তার মধ্যে বাংলাদেশে একটা ককাস সৃষ্টি হয়ে গেল। কি প্রয়োজনটা এত তাড়াতাড়ি দেখা দিল যে আমেরিকান ককাস বাংলাদেশে লাগবে? এবং তারা কারা? সেটা নিয়ে সরকারি দলের সদস্য আছে, বিরোধী দলের সদস্য আছে, তারপর জামাত আছে, আর কি জানি যেগুলো আছে, যে আরেকটা দল এনসিপি আছে, মানে সবাইকে নিয়ে করেছে। তো বাংলাদেশ তার মানে কি, বাংলাদেশ ককাসের দায়িত্ব কি? ওই দেশের স্বার্থ রক্ষা করা। আমেরিকান স্বার্থে কোনো বিরোধিতা যখন আসে তখন সেটা যাতে কার্যকর হয়। এই ককাস সবচেয়ে বেশি সক্রিয় ছিল ইসরায়েলে, এখন বাংলাদেশে হয়েছে দ্বিতীয়টা বা সক্রিয় বলবো। বাকি যে 2-4টা দেশে আছে এগুলো ইনসিগনিফিকেন্ট। আপনি যদি গুগল করে দেখেন এগুলার কোনো গুরুত্বপূর্ণ না। তো বাংলাদেশে কেন ককাস সৃষ্টি হওয়া জরুরি হয়ে গেল? এই ককাস সৃষ্টি হচ্ছে কাদেরকে নিয়ে? আবার এদেরকে নিয়ে যারা ইউনূসকে সমর্থন করেন, যারা ইউনূসের ইলেকশনে নির্বাচিত হয়ে এসেছেন, আবার এরাই আবার
কতটা বড় হিপোক্রেট যে ইসরায়েল যখন গাজা আক্রমণ করে তখন সেখানে কম্বুরাস্ত্র ফেলে এবং এই পশ্চিমা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। আপনি জানেন এগুলা, মানে এদের প্রত্যেকটা কাজের মধ্যে হিপোক্রেসি। একদিক দিয়ে তারা আমেরিকান আদি সাম্রাজ্যবাদের কথা বলে, আবার একদিক দিয়ে আবার বলে যে আমেরিকা আমাদের বন্ধু। আনিস ভাই, এই ক্ষেত্রে যে ঢালটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে হলে আমেরিকার সাথে বন্ধুত্বটাই এখন আমাদের জন্য সবচেয়ে ভালো, এবং সেই জন্য জামাত ইসলামীর যিনি আমির আছেন তিনিও আমেরিকাকে বন্ধুরাষ্ট্র বলেন। আপনি যেটা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আসলে কোনো প্রতিবাদ করা হয় না। আপনি দেখবেন যে ইরানের মধ্যে এরকম একটা অন্যায় যুদ্ধেরও কোনো প্রতিবাদ করা হয় না, এবং আরও এরকম বলা হয় যে আমি এটা শুনছি যে এরকম গুরুত্বপূর্ণ লোকরাও এরকম বলেন যে ঠিকই আছে, ভারতকে দেখাই দিতে হলে আমাদের এগুলিই করতে হবে। আপনি এটাতে কি বলেন যে আমরা ভারতীয় আধিপত্যবাদের এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম যে এটা থেকে বাইরে হইতে হলে আমাদের আমেরিকার যদি ওইটা যদি আধিপত্যবাদ হয় এটা একটা ভৃত্যের মতো আচরণ করা ছাড়া আমাদের আর উপায় নাই? আমরা কোথায় বের হয়েছি? ইউনুস কি একটা চুক্তি বাতিল করেছে? ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হওয়ার জন্য যে যে কাজগুলো করার সেগুলোকে আমরা বাতিল করেছি কোনোটা? আমরা কি তাদেরকে কোনো সুবিধার থেকে বঞ্চিত করেছি? বরং তারা আমাদের কতগুলো সুবিধা দিয়েছিল সেগুলো বঞ্চিত করেছে, বাতিল করেছে। তাদের দেশে ভিসা নেওয়ার জন্য লাখে লাখে দাঁড়িয়ে আছি, এবং তারা বলছে যে একদিনে অন্তত 2000 করতে পারে সর্বোচ্চ, তারা ভিসা দিতে পারে। সেখানে 4 লাখ 5 লাখ ভিসা অ্যাপ্লিকেশন জমে আছে। তো বাংলাদেশ যে কত একটা দেউলিয়া রাষ্ট্র, সে তার কথায় মানে একদিকে এক কথা বলে আর মানে করে আরেকটা কাজ। ভারতের সাথে আধিপত্য দূর করার জন্য যে সমস্ত স্টেপ নেওয়া ছিল, যে সমস্ত গোলামি চুক্তি করে গেছিল, সেগুলো বাতিল করা উচিত ছিল এবং ভারতকে চোখে চোখ রাঙিয়ে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কিছুই করে নাই। না করে কি করছে, কিছু জেহাদি হাউকাউ করতেছে, জেহাদি লাগিয়ে দিয়েছে। এবং যেটা ভারত যেটাতে আরো ক্ষিপ্ত হয়। কয়েকদিন আগে এক বেকুব দেখলাম যে 7 সিস্টারকে বলতেছে আপনারা জিহাদ করেন না কেন, আপনারা কেন স্বাধীন হন না? এই যে বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে এই ধরনের উস্কানি দেওয়া কিংবা বাংলাদেশে বসে ভারতের প্রীতি দেখানো আমার তো জরুরি না। কিন্তু আনিস ভাই, আপনি ভারতীয় রাজনীতিবিদদেরও বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে কোথায় কেমনে কি ঠেকাইতে হবে, রংপুরে ওইটা চলে আসছে, ওইখানে আর আপনি ভারতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখেও তো এগুলি শোনেন, মানে দুইটাই তো অশিক্ষিত বয়ান। তার মানে ওই অশিক্ষিত বয়ানটা আপনি অ্যাড্রেস করেন কিনা ওই পাশের? অবশ্যই করি, আমি এটা লিখেছি, আমি শুভেন্দুর বিরুদ্ধে লিখেছি। শুভেন্দু যা ইচ্ছা তা বলতে পারে না। শুভেন্দু তার এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমপক্ষে আমার 10টা আর্টিকেল আছে যখন শেখ হাসিনার আমল। এবং আপনাকে একটু গোপন তথ্যও বলি যে আমি শেখ হাসিনার আমলে মোদীর বিরুদ্ধে লিখি কেন, এইটারই প্রতিবাদ এসেছে। আমি যেখানে আমার লেখা ছাপে সেখানে বলছে যে আপনি ইন্ডিয়া নিয়ে আর লিখবেন না, মানে এমন একটা পর্যায়ে গিয়েছিল। আমি কেন লিখেছি কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে বাংলাদেশের সাথে রিলেশন না, ওইখানে যে মুসলমানদের নির্যাতন হচ্ছে, ওইখানে যে ভিন্ন মতকে দমন করা হচ্ছে, সেগুলোর প্রতিক্রিয়া বাংলাদেশে আসবে। ওইখানে যদি সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশে তার প্রতিক্রিয়া হয়। সো এবং এই রিলেশন গুলো তাতে কি হয়, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং সেটাই হয়েছে। ওই আমলে ওইখানে যত মুসলমান নির্যাতিত হয়েছে তার প্রতিক্রিয়া এখানে হয়েছে, এখানেও সংখ্যালঘুদের উপর নির্যাতন গিয়েছে। তো তাতে করে কে লাভবান হয়েছে? সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে দুই দেশের যারা এই রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে লাভবান হয়েছে। সেখানে বিজেপি লাভবান হয়েছে, এখানে জামাত এবং তার গোষ্ঠী লাভবান হয়েছে। এই কালচারই তো চলছিল। ওকে, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে জানতে চাই যে মঞ্জু ভাই, এখানে আনিস ভাই যে প্রশ্নটা তুললেন যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি চাই, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কোন কোন প্র্যাকটিক্যাল চুক্তি করে সেটা বজায় রাখা হয়েছিল, সেই চুক্তিগুলি আমরা সামনেও দেখি নাই, সেই চুক্তিগুলি বাতিলও দেখে নেই। আপনি জানেন যে আমি ক্রমাগতভাবে এই প্রশ্ন করে যাচ্ছি যে শেখ হাসিনা গেল, ভারতীয় আধিপত্যবাদ শেষ হলো, আপনারা চুক্তিগুলি সামনে আনেন, সেগুলি বাতিল করেন, তার কোনোটাই কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখি না, এখনও দেখি না। কিন্তু মানে আগে ছিল ভারতীয় আধিপত্যবাদ, এখন এটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ভৃত্যবাদ। এই ভৃত্যবাদ বা চাকরবাদ, এই চাকরবাদটা নিয়ে আপনি আসলে এটা কিভাবে দেখেন? যেটা অনেকে বলে থাকেন, আমিও কিছুটা কিন্তু বলি, বাণিজ্য চুক্তিটা দেখেও আমার কাছে মনে হয়েছে ককাস, আমেরিকান ককাস। আমার এক
বন্ধু যিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই ককাস ব্যাপারটা কি, উনি বলছে ভাই আরে এইটার এত গুরুত্ব দিও না, আমরা যারা চা টা খাইতে যাই তারা হচ্ছে ওখানে যাইটাই। আমি জানি না যে এই চাটা খাওয়ার জন্য একটা ককাস লাগে কিনা, আর এই ককাস আপনি এটা আসলে কি দেখেন, মানে কেন বাণিজ্য চুক্তি, কেন ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এটা কি, এইটা আপনি যদি একটু বলেন। আর আমি একটু দর্শকদের কথা একটু শোনাই। দর্শক উনি মানে উনার নামটা আমি পড়তে পারলাম কিনা ঠিক মতো আমি জানি না, উনার নাম রাজু আহমেদ ভাই আহমেদ। উনি বলছেন 3টা আগাছা হাসিনার বৈধতা উৎপাদন করতেছে এখানে। থ্যাংক ইউ। আমি মঞ্জু ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, মনিববাদ, চাকরবাদ আমরা যেভাবে বলি না কেন, সংসদ ভবনে মানে কথা নাই বার্তা নাই, 54 বছর এরকম দেখি নাই, সংসদ ভবনে 4 জুলাই অনুষ্ঠান ইয়া হবে, মানে এত আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এত এটা হইল। আমাদের রাষ্ট্র যদি, আমাদের অর্থনীতি এবং আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্রের ভিত যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদেরকে একবার ভারত তোষণ, একবার আমেরিকা তোষণ, একবার চায়না তোষণ, এর মধ্যে ঘুরপাক খেতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অবস্থা। এইটাকে মাথায় ধরে যদি আলোচনাগুলো করি তাহলে আমরা জাস্টিফিকেশনে যেতে পারবো। আদার দেন এগুলো হবে জাস্ট একটা মানে আধিপত্যবাদের বিরুদ্ধে যে গলাবাজি ছাড়া আর কিছু না। আপনি দেখেন, আমরা ভারতের সাথে, ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে এবং সহায়তার পরপরই আমরা দেখলাম যে এই সহায়তার ভিত্তিতে ভারত আমাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে নানাভাবে। এবং আওয়ামী লীগ সরকারই তখন প্রথম ভারতের আধিপত্যবাদ মোকাবেলার জন্য নানাভাবে এখান থেকে সেনা প্রত্যাহারের নানা কার্যক্রম শুরু করেছে। এবং 71 সালের পর থেকে এ পর্যন্ত আমাদেরকে, আমরা আধিপত্যবাদী মানে সরাসরি আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা যে একটা রাষ্ট্রের দিক থেকে প্রশ্নবিদ্ধ এবং আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা কিন্তু ভারত নানাভাবে। সম্প্রতি যেটা হয়েছে মিয়ানমার আমাদের এখানে আপনার রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে এখানে একটা আলাদা আরেকটা সংকট তৈরি করেছে। আমি আলাদা আলাদা করে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো অবশ্যই পর্যালোচনার দাবি রাখে। আমরা তো অনেক চুক্তি জানিই না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এই চুক্তি যদি এমনই থাকে যে নন ডিসক্লোজার, তাহলে আমরা জানবো কিভাবে? তবে এই যে আমরা সাধারণত আধিপত্যবাদ বিরোধী, চুক্তি বিরোধী মঞ্জু ভাই আমি একটা 2 পয়সা দেই। আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র, মানে যদিও মানে আমার পড়তে ভালো লাগে। কোন চুক্তি নাই রাষ্ট্র টু রাষ্ট্র যেটা নন ডিসক্লোজার আছে। চুক্তি হওয়ার আগে নন ডিসক্লোজার আছে, হওয়ার পরে কোনোটা নাই। যদি না আর্মস, অন্য কোনো আছে স্পাই, ওরকম কোনো কিছু না হলে কোনো চুক্তি নাই। মানে এই যে এইসব চুক্তি, পানি চুক্তি, নদী বন্টন, কিচ্ছু নাই। নাই মঞ্জু ভাই, নাই এরকম কোনো চুক্তি যেটা পাবলিকলি পাওয়া যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে কিছু কিছু জিনিস আছে আমাদের পলিটিক্যাল রেটরিক আকার আমরা বলি। যে আমরা যখন বলি যে, যেমন আমরা এখন বলছি যে ভারত আমেরিকার কাছে আমরা দেশ বিক্রি করে দিয়েছি, যেটা আনিস আলমগীর ভাই বললেন আর কি। তো এখানে আমরা এই ধরনের ব্লেমিং এ না গিয়ে আমরা যদি কনটেক্সটে যাই যে কি হয়েছিল আসলে, আমেরিকার সাথে এই ট্রেড এগ্রিমেন্টটা কেন করতে হয়েছিল, এটা তো আমাদের কাছে পরিষ্কার। যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প, সে হঠাৎ করে বলল যে আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের যে বাণিজ্যের অসমতা আছে এটা দূর করার জন্য সে ট্যারিফ আরোপ করা শুরু করলো। এটা তো শুধু বাংলাদেশের সাথে না, বিভিন্ন দেশের সাথেই সে করলো। করতে গিয়ে আমাদেরকে 39% ট্যারিফ দিল। মঞ্জু ভাই আবার একটু কারেকশন করি, যখন আমরা এই চুক্তি করি তখন আমাদের ট্যারিফ ছিল 20%, 20% থেকে 19% হয়েছে, 38% থেকে 20% আগেই নামছে এই চুক্তি হওয়ার আগে। সেটাই তো আমি বলছি। জি, সেটা আপনাকে আমিও কারেকশন দেই। সেটা হচ্ছে যখন 39 করা হলো তখনই কিন্তু বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলো। যোগাযোগ করার প্রেক্ষিতেই তখন আমেরিকানরা বলল আমরা এটা কমে দিচ্ছি, তবে আমাদের সাথে একটা চুক্তিতে আসতে হবে। শুধু বাংলাদেশের সাথে না, অনেক দেশের সাথেই তারা এই শর্তটা দিল। এই তাদের সাথে একটা চুক্তিতে আসবো এই শর্তে কিন্তু এটা 20 করা হলো এবং চুক্তির পরে এটাকে 19-এ নামানো হলো, 1% কমানো হলো। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে তার সাথে যদি আমার বাণিজ্যে অসমতা দূর করতে হয়, সে আমার থেকে পোশাক কিনছে, সে আমার থেকে ধরেন দয়া তো করতেছে না, হিমায়িত না। দয়া তো করতেছে না। আমি কথাটা শেষ করি প্লিজ। আমরা হচ্ছে কি কনটেক্সটে আলোচনা না গিয়ে যদি আবেগ দিয়ে আলোচনা করি, তাইলে এখানে কখনোই সঠিক। যেমন ভারতের চুক্তির ব্যাপারেও এই ধরনের কথাই আমরা কিন্তু পড়েছি। এখন আসেন, আমরা তাদের সাথে একটা ট্রেড এগ্রিমেন্টে গেলাম যে আমরা যেহেতু আমাদের একটা
গার্মেন্টস গুলো উদ্বিগ্ন হয়ে পড়লো যে আমরা আমাদের মার্কেট হারাবো, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই আলোচনাগুলো হলো। এখন কথা তো, আপনার কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো আমরা কোনো দয়া করছি না। এটা তো তাদের, আমেরিকা যদি বলে যে তোমার থেকে আমি যে পরিমাণ জিনিস কিনবো সেই পরিমাণ জিনিস আমার থেকেও তোমাকে কিনতে হবে, এটা তো আমরা সব জায়গাতে আমরা চাই। আমরা তো চাই যে আমাদের এই মানে বাণিজ্য অসমতাটা দূর হোক, তো বাণিজ্য ঘাটতিটা দূর হোক। তো এখন আমেরিকার কাছে আমরা কি আমেরিকা থেকে আমরা কি কিনবো, আমেরিকা থেকে আমরা কি কিনতে পারি? তো সেই জন্যই সে নানা অস্ত্র, নানা তুলা, নানা তেল, গ্যাস, এই জিনিসগুলো আমাদের উপর আরোপ করেছে। এখন কথা হচ্ছে আমেরিকার সাথে আমাদের এই চুক্তিটা করতে আমরা বাধ্য কিনা। আমাদের একটা দায় আছে, যেহেতু আমরা গার্মেন্টস শিল্পটা নির্ভরশীলতা আছে, সেই কারণে আমাদেরকে একটু নত থাকতে হচ্ছে। এখন নত থাকতে গিয়ে আমি কতটুকু নত হব, সেটাই হচ্ছে যৌক্তিক প্রশ্ন। এখানে যে কোনো একটা চুক্তি করলেই এই আলোচনার চাইতেও আমি মনে করি, আমি এটার সাথে একমত যে পার্লামেন্টে এই আলোচনাটা উঠুক, যে আমি যতটুকু পাচ্ছি, আমি যে 19% একটা বেনিফিট পাচ্ছি, এটাতে আমার ইকোনমির ডিপেন্ডেন্সি এবং অবস্থাটা কোথায়, এবং আমেরিকাকে আমি যে জায়গাটাতে ছাড় দিয়েছি সেই ছাড়টা আমার মানে আরো বড় ধরনের স্বার্থের ব্যাঘাত ঘটছে কিনা। যদি ঘটে, এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমেরিকার সাথে ফার্দার কূটনীতি করতে হবে যে ভাই তুমি তো আমাকে এবারে এই জায়গায় আমাকে ছাড় দাও। এখানে যেহেতু না মঞ্জু ভাই, মধ্যে মঞ্জু ভাই, আমি আপনার সাথে চুক্তির ডিটেলে যাব না, কারণ আমার বিশ্বাস আপনি চুক্তিটা আমার থেকে ভালো করে পড়ছেন, কিন্তু আপনি আসলে মানে আমি চুক্তির আগের থেকে আমি আপনাকে প্রশ্নটা করি। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে যদি ব্যস্ত থাকতো তাহলে সেই চুক্তিগুলি কেন বাতিল করা হলো না, সেই চুক্তিগুলি কেন সামনে আনা হলো না, সেইটা আপনি আমাকে একটু বলেন। সেটা 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার করে নাই, এখন সরকার কেন করতেছে না সেটা আমাকে একটু বলেন। 2 নম্বর হচ্ছে, সরকারের ক্ষমতা থেকে 3 দিন আগে এই চুক্তিটা করা কেন প্রয়োজন হলো? বইলা যে বিএনপির সঙ্গে আমি আলোচনা করছি, জামাতের সঙ্গে আলোচনা করছি, যেখানে বিএনপি কোনো কিছু বলে নাই, জামাত বলছে তার সঙ্গে আলোচনা করে নাই। 2 নম্বর হলো, 3 দিন আগে থেকে এই জিনিস করার সময় এইটা সুপ্রিম কোর্টে পেন্ডিং এবং অলরেডি বাতিল হয়ে গেছে সেই ট্যারিফের ব্যাপারটা, এবং কোনোদিন কোনো একটা ট্রেড এগ্রিমেন্ট পারস্পরিক আলোচনার ভিত্তিতে ছাড়া এমনি হইতে পারে না যে আমরা 7 সমুদ্র 13 নদীর পার থেকে গিয়া ওদের কৃষিজ পণ্য কিনবো বিকজ আমরা ওদেরকে কম পয়সায় মানে দর্জিগিরি করে দেই, ওদের জামা সেলাই দেই, এবং এইটার সাথে এটা নির্ভরশীল। এটা হইতেই পারে না। ওদের অর্থনীতিবিদরা হিসাব করে দেখাইছে, মঞ্জু ভাই, এটা আপনি আরো ভালো করে জানবেন, যে আমরা যদি ওদের কাপড় না সেলাই, ওরা এত সস্তায় কাপড় পাবে না। আমরা যদি ওদের উপরে ডিপেন্ডেন্ট হই, ওরাও আমাদের উপরে ডিপেন্ডেন্ট, ওরা আমাদের কোনো দয়া করে না। ভাইরে, এই কথাটাই তো আমি তো বললাম, এই আলোচনাটা এভাবে টক শোতে না করে এটা নিয়ে আসেন, আমরা একদম তথ্যভিত্তিক জামাতে ইসলামী আলোচনাটা করি। এইটা এই যে সংসদে কেন বলে না? আপনি, জামাতে ইসলামী এটা সংসদে কেন বলে না? ভাই, আপনারা জামাত এটা বলেন। ইসলামী সংসদে, আপনি তো এটার উত্তর দিয়ে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, এই চুক্তিটা করার সময় এটা তো হুট করে চুক্তিটা হয় নাই, এটার একটা লম্বা প্রসিডিউর ছিল। এবং আপনারা এই যে বারবার আনিস আলমগীর ভাই কিছু কথা বলেন, যে কথাগুলো সারবত্তা কম। যেমন আপনি দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা কাদেরকে বুঝি? অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করেছে কারা? অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী জায়গায় বেশিরভাগই বিএনপি, জামাত এবং কিছুটা হয়তো এনসিপির ইনফ্লুয়েন্স ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা সচিব ছিল, এখন তো তারাই সচিব বেশিরভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেভিনিউ বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন, উনি তো এই এখনো রেভিনিউ বোর্ড কন্টিনিউ করে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনমন্ত্রী, তারপরে বিভিন্ন জায়গায় পররাষ্ট্রমন্ত্রী। আপনি তো দেখবেন যে এখানে যে অভিযোগটা আছে, বিএনপি বলছে অন্তর্বর্তীকালীন সরকারে জামাতের ইনফ্লুয়েন্স ছিল বেশি, আর জামাত বলছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বিএনপির পছন্দ মতো চলেছে। এবং আমরা দেখেছি যে কোনো সিদ্ধান্ত বিএনপি, জামাত, এনসিপি কে ম্যানেজ করে অন্তর্বর্তীকালীন সরকার চলেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে দুর্নীতির অভিযোগটা আসছে, সেই দুর্নীতি তদন্ত হচ্ছে না কেন এখন? সেই দুর্নীতির তদন্তটা কেন এনে সামনে আনা হচ্ছে না? আমি তো মনে করি দুর্নীতির তদন্তটা সামনে আসলে এই বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তাদেরই আজ্ঞাবহ সচিব, তাদেরই আজ্ঞাবহ আমলারা, তাদেরই আজ্ঞাবহ লোকরাই ধরা পড়বেন। তো আমি যেটা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো দল ছিল না, তারা অন্তত অল্প কিছু লোক, ব্যক্তি, এবং আপনি দেখবেন দুর্নীতির অভিযোগ তাদের ব্যাপারে যেটা উঠে, স্পেসিফিক 3-4 জনের ব্যাপারে উঠে, বাকিদের ব্যাপারে কোনো কথা উঠে না। ইভেন এখনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সবার নাম বলতে বললেও অনেকে নামও বলতে পারবে না। তো সুতরাং আমি যেটা বলছি, আপনি যখন একটা কথা বলবেন, সেটার যুক্তি
সঠিক আকারে বলতে হবে। দুদকে যে কমপ্লেনগুলা সাবমিট হয়েছে সেগুলো এখন স্টপ হয়ে আছে কেন? এখনো পর্যন্ত দুদকের ডিজি বা দুদকের পরিচালকদের নিয়োগ দেওয়া হলো না কেন এই জিনিসগুলো আগানোর জন্য? শুধু কি মুখ সুখ করার জন্য? শুধু কি আপনার শেখ হাসিনার আমলকে ভুলিয়ে দিয়ে ইউনূস এটা করেছে, ইউনূস সেটা করেছে, বা ইউনূস করেছে, ইউনূসের বিরুদ্ধে লাগেন না কেন? ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন প্রত্যেকদিন ইউনূসের যমুনা ঘেরাও করতে পারছেন, এখন ইউনূসের গ্রামীণ ঘেরাও করেন না কেন? ঠিক আছে না? আমার কথা হচ্ছে আমি ওই প্রসঙ্গটাতে আসি। ভারতের সাথে আমি যেটা মনে করি, যে সমস্ত চুক্তির বিষয় আছে, স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে, স্পেসিফিক যদি কারো কোনো বক্তব্য থাকে, স্পেসিফিক আসা দরকার। আমরা রাজনৈতিক রেটরিক আকারে অনেক কিছু বলেছি, রাজনৈতিক রেটরিক থাকে। আপনি দেখেন, আমরা যে আওয়ামী লীগকে সবসময় বলেছি যে তারা ভারতের দালাল, তারা ভারতের আজ্ঞাবহ সরকার, এটা তো এখন প্রমাণিত হয়েছে। তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত, তাদেরকে অন্যায়ভাবে লালন পালন করছে ভারত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কথাগুলো আনিস আলমগীর ভাই বললেন, এগুলো সত্য না। সরকার কিন্তু চোখে চোখ রেখে ভূমিকা রেখেছিল বলেই আনিস আলমগীর নিজেও বললেন যে উনি ইন্ডিয়ার বিরুদ্ধে লিখতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন তার অফিসে। তার মানে কি, আওয়ামী লীগের সময় ভারতের বিরুদ্ধে লিখতে গেলে নানা ধরনের সমস্যা হতো, তাই গত 1 বছরে তো সমস্যা হচ্ছে না। ওকে, আমার মনে হয় যে আপনি দেখেছেন সীমান্তে পুশিনের বিরুদ্ধে বিজিবি ভূমিকা রেখেছে, সেখানে সাধারণ মানুষ গিয়ে সাথে দাঁড়িয়েছে। এটাই তো জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ। পরিবর্তনটা এভাবে এসেছে। পরিবর্তনটা হঠাৎ করে হবে না, গ্রাজুয়ালি হবে। আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কারণ ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের ওই যে উনি একটু মানে খোঁচা দিয়ে বললেন যে লাখ লাখ লোক অ্যাপ্লাই করছে, লাখ লাখ লোক মানে আপনার ভিসার জন্য আবেদন করছে, কিছুটা বাংলাদেশকে দেউলিয়াও বলে ফেললেন উনি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলোকে শুধু ঠেস মেরে, শুধু মানে একে অপরের দিকে আঙ্গুল তুলে না বলে, বাস্তবতা কেন আমার 4 লাখ লোক সেখানে ভিসা করতে চাচ্ছে, আমাদের বিজনেসের জায়গাটা থেকে আমার যেই সমস্যাগুলো আছে সেগুলো তো সমাধান করতে হবে। আদার দেন এই মানে একজন আরেকজনের দিকে দোষারোপ ঠিক আছে করে মঞ্জু ভাই, আমার মনে হয় যাবে না। মঞ্জু ভাই, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি আনিস ভাইয়ের কাছে একটু যাই নতুন প্রসঙ্গ নিয়ে। তার আগে আমাদের একজন দর্শক ইটস আলমাস শাফি, উনি বলেছেন, খালেদ ভাই আপনি হয়তো জানেন না, বিডিএর বাইরে প্রায় একই দামে আরো কিছু জায়গা আছে গার্মেন্টস সেক্টরে, আর আমরা বানাই অল্প কিছু আইটেম। আমাদের কাছে কাপড় কেনা যদি দূর হয়, তবে আপনার থেকে কাপড় কোন পাগল কিনবে? ভাই আপনার জন্য আমি বলি, পরিষ্কার করে বলি, আমেরিকা কারো সাথে কোনো বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকান কোনো ব্যবসায়ী, কোনো ব্র্যান্ড, কেউ কোনো দয়া করে না। আমরা সবচেয়ে কম দামে, সবচেয়ে কম লিড টাইমে, বা সবচেয়ে প্রপার লিড টাইমে, সবচেয়ে প্রপার দামে, কম মার্জিনে দিতে পারি বলে আমাদের থেকে নেয়। ওরা এটা আমাদের দয়া করে না। এটা আপনাদেরও বোঝা দরকার, গার্মেন্টস মালিকদেরও আমাদের বোঝানো বন্ধ করা দরকার, এবং সরকারেরও এটা বোঝা দরকার যে আমেরিকার এটা কোনো দয়া না। না খালেদ ভাই, কেউ কাউকে দয়া করে না, এটা বলে লাভ নেই। অ্যাবসলিউটলি, তাহলে আমাদের গার্মেন্টস শিল্প বাঁচানোর জন্য যে ট্যারিফের কথাটা বলতেছে, আমি আমেরিকান পত্রপত্রিকায় পড়ছি রে ভাই, ওই ট্যারিফ যদি বজায় রাখতো, আমেরিকান অনেক স্ট্রিট শপ যারা এই কম দামে কাপড় বেচে, আমরা যে কাপড়গুলি পরি, যেগুলি বানাই, সেগুলি কম দামি বাল্ক কাপড়, এটার দাম বাড়তো, এটা কোনোদিন থাকতো না। আমেরিকান সুপ্রিম কোর্ট কেন বাতিল করছে এই ট্যারিফ? আমেরিকান সুপ্রিম কোর্ট ট্যারিফ বাতিল করছে কারণ ওদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতো। খালেদ ভাই, আমি একটু বলি, আমাদের দেশের লোকেরা বলছে না, আমরা ইন্ডিয়াতে চিকিৎসা না দিতে যাই ভারতের হোটেল বন্ধ হয়ে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে। অন্যের কি বন্ধ হয়েছে সেটা তো অন্য জিনিস। আমেরিকান লোকেরা কম দামে কাপড় পরতে পারবে না, এটা ঠিক আছে, আমেরিকার ক্ষতি হবে। আমার গার্মেন্টস গুলো কি হবে? আমরা কোথায় ভাই, আমার গার্মেন্টস ক্ষতি হওয়ার আগে আপনি তো আমার কৃষকদের মাইরা ফেলতেছেন। আপনি তো বলতেছেন ওইখান থেকে কৃষিজ পণ্য আনতে। এটা কোন চুক্তি? আপনি চুক্তি একপাক্ষিক হয় নাকি? আপনি মঞ্জু ভাইকে এগুলো বোঝানো যাবে না। মঞ্জু ভাই, এগুলি আমি বুঝতেছি না যেগুলি মঞ্জু ভাই আমাদের বুঝাইছে সারা জীবন, হঠাৎ করে আমি মুগ্ধ, উনি আপনাকে বলি মুগ্ধ, এগুলো ওনার এগুলো চোখে লাগবে না। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমরা কেউ কারো প্রেমে মুগ্ধ না। কারা প্রেমে মুগ্ধ ছিল, কারা প্রেমে অসম চুক্তি হলো, সেটাকে এরকম একটা অসম চুক্তির পক্ষে আপনি মঞ্জু ভাই বলতেছেন, আমার এটা বিশ্বাস করা কঠিন। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাই, এটা আপনার ব্যাপার, আপনি অন্য প্রসঙ্গে যান। মঞ্জু ভাই আমার একবার বুঝায়, মঞ্জু ভাইয়ের সাথে যেহেতু আমার কথা হয়, মঞ্জু ভাই আপনার সাথে যেহেতু আমার কথা হয়, আপনি আমারে বুঝাই দেন যে চুক্তিটা ভালো। প্লিজ আমি একটু বলি, জি, এই যে সমস্যাটা আমাদের এখানে, আমরা যখন কোনো আলোচনা করতে বসি, যখনই আপনার বিপক্ষে যাবেন তখন আপনি একটা ট্যাগ দিবেন, তখন আপনারটাই শুনতে হবে। না মঞ্জু ভাই, আমরা তো আপনারে শুনলাম 15 মিনিট, আপনি তো 10 মিনিট ধরে বক্তব্য দিলেন একইটাই। না আনিস ভাই ট্যাগের কথা বলতেছি না, আমরা 15 মিনিট আপনি যুক্তি দেন না।
এই যে আনিস আলমগীর দেখেন নিজেকে এখন এই যে নিজেই ট্যাগের বিরুদ্ধে বলে নিজে একটা ট্যাগ দিয়ে দিল, এই যে কথা কাজের মিল নাই। আসল চরিত্রটা হচ্ছে এরকম। না না ঠিক আমি আছে, আপনাকে বলি, আমি তো আপনাকে যুক্তি দিয়ে বললাম, জি। আপনি তথ্য দিয়ে আমি বলেন। তো যুক্তি দিয়ে বলছি, আমি আপনাকে না না যুক্তি ঠিক দিলে আছে আপনি ঠিক আছে দিচ্ছেন। ঠিক আছে মঞ্জু ভাই, আপনি আমরা একটু আনিস ভাইকে শুনি। প্রতিযোগিতার একটা আনিস ভাই, চুক্তিকে সাপোর্ট করছেন। আনিস ভাই আমি বলি, শুল্ক কমানোর চাপ আনিস ভাই আমি ছিল, বলি, সেখানে আনিস ভাই বলি, মেধাস্বত্ব ধ্বংস করে দিয়েছে, আনিস ভাই আমি আপনাকে বলি, আনিস ভাই কৃষিখাত ধ্বংস করে দিয়েছে, আনিস ভাই আমি আপনাকে তথ্য দেন বলি, না। সেটার আপনি তথ্য সমর্থন দেন। করতেছেন। আপনি আমার প্রশ্ন জবাব দেন মঞ্জু ভাই, আমরা একটু থামি, আমরা তথ্য আনিস দেন। ভাইয়ের কাছ থেকে আনিস আমরা ভাই প্রশ্ন তথ্য শুনি। দেন। আনিস ভাই একটা কোন প্রশ্ন তথ্য শুনি। দরকার আপনার? এই তথ্য আজকাল আর ওই সমস্ত চাপাবাজি চলে না। না না এগুলো কিন্তু আপনি চাপাবাজি ChatGPT বলতেছেন করেন, আনিস ভাই, চাপাবাজি Google আপনি করেন। বলতেছেন, নিজে- চাপাবাজি আপনি বলতেছেন, কিন্তু আপনি কি আমার নিজে কাছে চাপাবাজি আমাদের কাছে করতেছেন। আমাদের কাছে আপনি এমন কোন তথ্য দিছেন যে তথ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারতেছি যে এইটা হইলে মানে আপেল টু আপেল আমরা কোনো কম্পারিজন কি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ধরা যাক আমাদের 1000 টাকার বাণিজ্য আছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে 1000 টাকার বাণিজ্য তোমার সঙ্গে আমরা করব না, এর বিপক্ষে আমাদের কি করার আছে সেটা কি আপনি আমাদেরকে বলছেন কখনো? যদি আসলে সত্যি ডোনাল্ড ট্রাম্পের ওই সময়কার কথার ওই তো মানে হয়, আমাদের কাছে কি আর কোনো বিকল্প ছিল আনিস ভাই? আমাদের কাছে বিকল্প ছিল কি না ছিল সেটা অন্য কথা, কিন্তু আমরা বিকল্প ছিল না বলে কি আমরা কি সমুদ্রে ঝাঁপ দেব? আমরা কি এমন একটা চুক্তি করব যেটা একটা সেক্টর? হাসতেছেন কেন আপনি? আপনি একটা আর সেক্টরের আপনি কথা তথ্য দেন বলতেছেন। না, আপনার কাছে তথ্য চাচ্ছে, তথ্য দেন আপনি না। আচ্ছা। তথ্য চাই ChatGPT করেন, এটার জন্য আজকাল লাগে না, এটা যে হাসাহাসি করার আচ্ছা দরকার আচ্ছা নাই। আনিস ভাই, আপনাকে পুরোটা দিয়ে দেবে। আনিস ভাই, এই তথ্য আজকে এতদিন পরে 5 বছর পরে 5 মাস পরে এসে আপনি বলতেছেন তথ্য দেন না। আচ্ছা আনিস ভাই, আমি অন্যভাবে প্রশ্নটা করি, আনিস ভাই আমি আপনার অন্যভাবে প্রশ্নটা করি, তথ্য আমাদের বহুবার যারা দিয়েছি, আমাদের পিছনে যারা গিয়ে ব্যবসায়ী, দেখেন গিয়া। আনিস ভাই আমরা অন্যভাবে প্রশ্নটা করি, আমাদের যারা রপ্তানিমুখী ব্যবসায়ী যারা আছেন তাদের কেউ কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটার কোনো প্রতিবাদ করছেন? তারা কি এটা বলছেন যে আমরা এই চুক্তিটা চাই না? কারণ যারা টাকা নিয়ে কাজ করে আসলে মানে বাংলাদেশ থেকে জিনিস উৎপাদন করে ভ্যালু এডিশন করে যারা বিভিন্ন দেশে পাঠায়, এটা গার্মেন্টস ফ্যাক্টরি হোক, জুতা হোক, অন্য যা কিছুই হোক, তারা কি এইটার কোনো একটা প্রতিবাদ করে আমাদেরকে বলছে যে এটা একটা ভয়ঙ্কর চুক্তি হয়েছে, বিএনপি সরকারের কাছে দাবি জানাইছে যে এটা বাতিল করতে হবে? ভালো কথা বলেছেন। তারা কি কেউ বলেছেন একটি মহান চুক্তি করেছেন? তারা কি কেউ খুশি হয়েছে এই চুক্তিতে? না, তারা তো এই চুক্তিতেও খুশি হয় নাই। না, তারা তো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। বাংলাদেশে তো এখন প্রতিক্রিয়া ব্যক্ত করাই যায় না। প্রতিক্রিয়া ব্যক্ত করবেন কি করে? আপনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গেলে ওই ব্যবসায়ীকে ধরে আপনি একটা মামলা দিয়ে দিবেন। না আনিস সে ভাই, ব্যবসায়ী তো আমি বুঝি হ্যাঁ। ব্যবসায়ীদের পেটে লাথি পড়লে কিন্তু ব্যবসায়ীদের মুখ দিয়ে কথা বাইর হয়। কোনো ব্যবসায়ীরা যদি বুঝতো যে এতে বাংলাদেশের ক্ষতি হবে, মানে আমার লিড টাইমের চেয়ে বেশি টাইম দিয়ে আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাহাজে আনতে আমার 2.5 মাস লাগে, যেখানে আমি অন্য জায়গা থেকে 2 মাসে পাইতাম, তো বা আধা মাসে পাইতাম, আমার ব্যবসার পেটে লাথি মারলে তো আমার মুখ দিয়ে কথা বাড়িত। এরকম কারো মুখে কি আমরা এই কথা শুনছি? আমি তো দেখছি নিটওয়ারের লোকেরা বলছে যে এটা তাদের তেমন কিছু লাভ হয় নাই। তারা বরং এই এক্সিস্টিং যে অবস্থা আছে সেটার তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে কি তাদের মানে ব্যবসায় এখনো যে কতগুলো জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেগুলো সমালোচনা তো করছে কয়েকদিন আগে, এবং সেই লোকেরা আবার তুলাধুনা করতেছে এই ইউনুসের লোকেরা। আপনি দেখেছেন নিশ্চয় এটা? আমার মনে হয় যে এফবিসিসিআই থেকে বা বাংলাদেশের কোনো, আমি দেখতেছি যে বাংলাদেশের কিছু বামপন্থী লোকজন এবং জুলাই আন্দোলনের সাথে যারা সরাসরি জড়িত ছিলেন তাদের মধ্যে মাহা মির্জা বা এরকম যারা অ্যাক্টিভিস্ট ধরনের যারা আছেন, তারা এটার খুব সমালোচনা করতেছেন এই চুক্তিটার। ধরেন যারা আমরা বামপন্থী অধ্যাপক যাদেরকে চিনি, অধ্যাপকরা, তারা এটা বলতেছেন, কিন্তু আমরা ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু এইটা নিয়ে আমাদের ঝামেলা হইতেছে, এটা আমরা সমস্যা হইতেছে এরকম আমরা শুনতেছি না শুনতেছি জামাত বিএনপির কাছ থেকে। আরে ব্যবসায়ীরা এখন আপনি যদি বলে আসেন যে ব্যবসায়ীরা যে চুক্তি করছে সেটা যদি ব্যবসায়ীদের অনুকূলেই যায় তাহলে ওরা আপত্তি কেন করবে? আচ্ছা, ব্যবসায়ীরা কি বাংলাদেশের ক্ষতিটা দেখতেছে না, বা বাংলাদেশের যে ব্যবসায়ীরা কোনোদিন বাংলাদেশের ক্ষতি লাভ দেখে না, ওরা নিজেদের লাভ দেখে। মানে ব্যাপারটা ওরকম, যদি আমরা বিদেশ থেকে মানে খাদ্যশস্য না মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমদানি করি, তাহলে তো এইটার একটা মূল্যস্ফীতিজনিত চাপ বাংলাদেশের উপর পড়বে, সবকিছু দাম বেড়ে যাবে, তাদেরও জিনিসটার মানে এইটার ব্যাপারে কি তারা এটা লাভ ক্ষতিটা দেখতে পাচ্ছে না ব্যবসায়ীরা যারা এটা রপ্তানি আমদানির সাথে জড়িত? আনিস ভাই, আমার কাছে ডিটেইলস তো এই মুহূর্তে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তী প্রসঙ্গে যাই। সম্প্রতি ডয়েচে ভেলে প্রকাশিত সাক্ষাৎকারে মানবাধিকার বিশেষজ্ঞ আইরিন খান বলেছেন যে আওয়ামী লীগের উচিত ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজেদের কোনো ভুল স্বীকার করার পথে হাঁটে নাই। তারা জুলাই আন্দোলন নিয়ে ষড়যন্ত্র তত্ত্বটাই বেশি করে বলতেছে। ভুল স্বীকার না করে ক্ষমা না চেয়ে তাদের পক্ষে প্রত্যাবর্তন সম্ভব কিনা?
আনিস ভাই যদি একটু মন্তব্য করতেন। ভুল স্বীকার করা তো অবশ্যই জরুরি, কারণ একটা আন্দোলন হলো, সেখানে আপনাদের কি দোষ ছিল, অন্যদের কি দোষ ছিল, কেন আপনারা এই কোটা আন্দোলনের শুরু থেকেই অনমনীয় ভাব দেখালেন, এবং যে জিনিসটা অতি সহজেই সমাধান করা যায় সেদিকে না গিয়ে দমন পীড়নে গেলেন, সেই জায়গায় তো আপনাদের তো এটা জবাবদিহি করতেই হবে। এখানে ভুল স্বীকার তো প্রশ্ন আসে, কিন্তু এখন একটা রাজনৈতিক দল কিভাবে আগাবে না আগাবে সেটা তো তাদের বিষয়, তারা আসতে পারবে কি না পারবে সে বিষয়ে তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। কিন্তু নাগরিক হিসাবে আমি বলবো যে তাদের ভুল 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 স্বীকার করা, কিন্তু ভুল স্বীকার করছি না কেন সেটাও বিশ্লেষণ করা, এই ব্যাখ্যা দেওয়া দরকার। ভুল স্বীকার করার কোনো মানে ভুলটা স্বীকার করতে হলে তো জুলাই আগস্টের এই আন্দোলনের সময়টা বা সেই সময় যে এত লোকগুলি মারা গেল, কেন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী গুলি করলো, সেই ব্যাপারটা নিয়ে কিছু বলা দরকার। আপনার কাছে কি এটা মনে হয় যে আওয়ামী লীগ কখনো এই পথটার সন্ধান করতেছে, যেটা রিকনসিলিয়েশন বলে, যেটা মঞ্জু ভাইরা 5 আগস্টে পরপর বলতে শুরু করছিল যে একটা রিকনসিলিয়েশনের জায়গা থেকে এটা করা সম্ভব কিনা? আপনার এটা মনে হয় যে আওয়ামী লীগ এটা করতে চাচ্ছে, না আওয়ামী লীগ মনেই করতেছে যে এটা ষড়যন্ত্র হয়েছে? না, ষড়যন্ত্র হয়েছে, আওয়ামী লীগের যে বক্তব্য দেয় তাদের মতো তারা যদি বুঝাতে পারে যে ষড়যন্ত্র হয়েছে, সেটা যেমন কিছু কিছু ক্ষেত্রে সত্যতা পাওয়া যায়, আবার এই তাদের যে একগমি ছিল, তারা যে দমন পীড়নে গিয়েছে, তারা যে শুরু থেকেই একটা সাধারণ বিষয়কে পাত্তা দেয় নাই, এগুলো তো তাদেরকে স্বীকার করতে হবে। এটা স্বীকার না করে তো এখনো যাবে না। এবং রিকনসিলিয়েশনের জায়গাটা তারা খুঁজতেছে কিনা আমি জানি না, বাট বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে, যেদিকে অগ্রসর হচ্ছে, সেটা একটা পক্ষ মনে করতেছে যে আমরা এমন এগিয়ে আছি, আমাদেরই রাজত্ব থাকবে, অন্যদের রাজত্ব থাকবে না। কিন্তু এই দিন তো বেশি দিন চলবে না। এটা আপনার একটা পক্ষকে যদি আমরা অবরুদ্ধ করে রাখি, একটা পক্ষের বাকস্বাধীনতা হরণ করি, একটা পক্ষকে আমরা জেলে রেখে দিই, তাহলে একদিন না একদিন এটার তো একটা বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণটা কি? সেই বিস্ফোরণটা গৃহযুদ্ধের দিকে যাওয়া। সো বাংলাদেশে রিকনসিলিয়েশনটা তো সরকার, বিরোধী পক্ষ, সবার পক্ষ থেকেই জরুরি। এখন যদি তারা মনে করে যে না, জরুরি না, আমরা যেরকম একটা হিংসার চাষ করে যাচ্ছি, একজন আরেকজনের বিরুদ্ধে হিংসাই চালিয়ে যাব, তাহলে সমাজ কোথায় গেল, গুল্লি যাক, তাহলে দেশ কোথায় যেগুলো সেগুলো আমাদের দেখার কিছু নাই। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে বলে আপনি মনে করেন কিনা? মানে সরকারের অবশ্যই ভূমিকা আছে, আওয়ামী লীগ তো একটা পার্ট না, তারও ভূমিকা আছে, সরকারেরও ভূমিকা আছে, এবং বহির্বিশ্বেরও ভূমিকা আছে। আমি তো মনে করি না যে আওয়ামী লীগ কালকে চাইলেও এমনি বাংলাদেশে তাদেরকে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জায়গায় তো অনেকগুলো ফ্যাক্টর আছে, তাই না? ওকে, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে আসি অন্য একটা প্রসঙ্গে, কিন্তু তার আগে দর্শকদের একটা মতামত পড়ে শোনাই। জনাব মোহাম্মদ রাহিদুল ইসলাম, উনি বলেছেন যে এর চেয়ে 1000 গুণ ভয়াবহ চুক্তি ভারতের সাথে আছে, কিন্তু খালেদ ভাই ও আনিস ভাইয়ের এই নিয়ে মাতামাতি নেয়, এটা নিয়ে চিন্তার বিষয়। আমি আবার বলি, ভারতের সঙ্গে যতগুলি চুক্তি আছে সেগুলি প্রকাশ করা হোক, এবং সেগুলির মধ্যে কোনটা ভয়াবহ সেটা জানা হোক। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে বারবার এই আবেদন জানাইছিলাম যে আপনারা চুক্তিগুলি সামনে আনেন এবং চুক্তিগুলি বাতিল করেন যেগুলি আমাদের জন্য ক্ষতিকর। ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে প্রথম আন্তর্জাতিক যে নির্বাহী নির্দেশ সামনে আনছেন সেটা হচ্ছে আদানির টাকা দেওয়া, কিভাবে তাড়াতাড়ি করে আদানির টাকাটা পরিশোধ করা যাবে, সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। এবং এই সরকারের ক্ষেত্রেও সমকথা প্রযোজ্য ভারতের সাথে। আমি পানি সম্পদ মন্ত্রীকে জিজ্ঞেস করছিলাম আপনারা পানি চুক্তি কি করবেন, উনি বলেন যে যেটা আছে এটা রাখতে পারলে আমি খুশি। সত্যি সত্যি আমার অনুষ্ঠানে আবার দেখেন, চেক ইট ব্যাক, এর চেয়ে ভয়াবহ চুক্তিগুলি আপনিও দেখান। আমি মঞ্জু ভাইয়ের কাছে আসি, আমার কাছে মনে হয় যত রকম আন্তর্জাতিক চুক্তি আছে এর চেয়ে যদি 1000 গুণ ভয়াবহ হয়, এগুলি বাতিল করেন ভাই সদাশয় সরকার। এবং জামাতে ইসলামী যারা আছেন, আপনারা যারা এনসিপি আছেন, তারা এটার বিরোধিতা করেন, মঞ্জু ভাই এটার বিরোধিতা করেন ভয়াবহ চুক্তিগুলোর। মঞ্জু ভাই, আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার মোটামুটি 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেছে, বিএনপি সরকার ক্ষমতায় 4.5 মাসে বেশি হয়েছে আসছে, কিন্তু মানে যারা মানে সহযোগিতার জন্য, মানে খুনের সহযোগিতার এনাবলার হিসেবে যারা গ্রেফতার হয়েছিলেন, সেই লেখক, গবেষক, সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু, কিংবা শ্যামল দত্ত, কিংবা ফারজানা রূপা, শাকিল, যাদেরকে আমি চিনি, তাদের কয়েকজনের নাম আমি আপনার বললাম, যে তাদের বিরুদ্ধে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের বড় কর্তার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা হবে। এই ব্যাপারটা আসলে আপনি
কেমন ভাবে দেখেন যে এই হত্যা মামলাগুলি যে আবার নতুন করে হবে 2 বছর কারাভোগের পরে, সেটা আপনি কেমন ভাবে দেখেন সেটা আপনি একটু আমাদেরকে বলবেন। আর আপনারে খালি আমি একটা সেকেন্ড একটু শোনাই যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে লভ্যাংশ সহ পুরো টাকা ফেরত পাবেন আমানতকারীরা। একীভূত হওয়া 5 ব্যাংক নিয়ে সংসদে বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শকরা এই বিশ্বাসে আস্থা রেখেছেন কিনা? শতকরা 30% আস্থা রেখেছেন, শতকরা 70% আস্থা রাখেন নাই। 3300 ভোট দেওয়া হয়েছে। এই যারা আটকে আছেন লেখক সমাজে, একটু সংক্ষেপে যদি বলেন মঞ্জু ভাই। আপনার তো অনেকগুলো ইস্যু জমা গেছে, একসাথে সংক্ষেপে বলা কঠিন। জি, আমি একটা প্রশ্ন করি আনিস আলমগীর ভাইকে, উনি পরে উত্তর দিলে চলবে। উনি যে বলছেন যে এটা এক সময় বিস্ফোরণ ঘটবে, মানে আওয়ামী লীগ যে আমরা আওয়ামী লীগকে স্পেস দিচ্ছি না বা আওয়ামী লীগের লোকেরা জেলে আছে, তো এই বিস্ফোরণ থেকে বাঁচার একটা ফর্মুলা উনি আমাদেরকে দিতে পারেন কিনা, যে কি করলে এটা সমাধান হতে পারে? এটা আমি ওনার কাছ থেকে একটু শুনতে খুব আগ্রহী। নাম্বার সময় উনি বলবেন। নাম্বার টু হচ্ছে যে আমরা এই আপনি যে কথাটা বলেছেন যে যারা সাংবাদিক, বুদ্ধিজীবী, যারা বিভিন্নভাবে জেলে আছেন, দেখেন আমরা এই সংকটগুলো সমাধানের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো একটা পথ খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? যে ইমিডিয়েট আমাদের যে স্মৃতি আছে, ইমিডিয়েট যে স্মৃতিগুলো আছে যে দমন নিপীড়নের, যখনই ওই প্রসঙ্গগুলো আসে তখনই কিন্তু অতীত সামনে চলে আসে। অতীত সামনে চলে আসলেই, যেমন ধরেন আমি দুই একটা উদাহরণ দিই আপনাকে। যেমন সাব্বির হোসেন চৌধুরী মুক্তি পেয়েছেন, যেমন নারায়ণগঞ্জের যেই সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি মুক্তি পেয়েছেন। এগুলো নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে যে এটা কোনো আন্ডারস্ট্যান্ডিং কিনা, এটা কোনো রিফাইন আওয়ামী লীগ তৈরি কিনা। তাহলে বুঝতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আইনের গতিকে সঠিকভাবে চালানো একটা কঠিন ব্যাপার, এবং এই অসুবিধাগুলো বিভিন্নভাবে হচ্ছে। তো আমি যেটা মনে করি যে আইনের গতি স্বাভাবিকভাবে চলা উচিত, কিন্তু আমাদের বিচারাঙ্গন যেটা বা আইন যেখানে প্রয়োগ হয় সেখানে তো আমরা এখনো একটা স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করতে পারি নাই। আপনি যে সমস্ত ব্যক্তিদের নাম বলেছেন, ওনাদের বিভিন্ন ইস্যুতে ওনাদের বিতর্কিত ভূমিকা আছে। বিভিন্ন ইস্যুতে ওনারা ফেসিবাদ উৎপাদনের পেছনে ওনাদের লেখনী, ওনাদের ভূমিকা, ওনাদের নির্লজ্জ অবস্থান আছে। আপনাকে একটা কথা বলি, মঞ্জু ভাই আমি একটা কথা বলতে পারি? আমি বাংলাদেশে দেখি কি, মঞ্জু ভাই এইটাও একটু অ্যাড্রেস করে দেন। আমি বাংলাদেশে দেখি কি, যার ক্ষমতা আছে তার কিছু হয় না। আপনি তাদেরকে ফেসিবাদ উৎপাদনের জন্য আপনি বলতেছেন, অথচ যারা যেই ব্যবসায়ীরা, যেই ক্ষমতাধর, যেই শিল্পপতিরা ওইখানে দাঁড়ায় কি বলছে আমি আর এগুলি বলতে চাই না, তাদের কিছু হয় নাই। উনাদেরকে যারা বেতন দিচ্ছেন তাদেরও কিছু হয় নাই। 21 পুরস্কার পাইছে কয়েকজন। আমার কথা তো শেষ করতে পারি নাই, তাই আপনার আর এই প্রশ্নটা করতে হইতো না। জি, দেখেন, যখন কেউ অপরাধ করে পালায়ে যায়, আপনি দেখবেন যে কোনো একটা বাসায় যদি খুন করে যদি কেউ পালায়ে যায়, পুলিশ এসে যখন খুনিকে পায় না, তখন ওই বাসার কাজের লোককে গ্রেফতার করে নিয়ে যায়। ঠিক আছে? তো আমরা যেমন আমাদের 71 সালে আমরা দেখেছি যে পাকিস্তানি যারা গণহত্যা চালিয়েছে, যারা মানে আমাদের উপরে এই দুঃশাসন চাপিয়েছে, তারা কিন্তু ঠিকই সবাই চলে গেছে, আত্মসমর্পণ করে তারা পার পেয়ে গেছে। কিন্তু তাদের দালালরা যারা এখানে রয়ে গেছে, তাদের সাথে কিন্তু আমাদের এখন ফাইট করতে হচ্ছে। লম্বা 50 বছর 52 বছর আমরা তাদের সাথেই লড়াই করে যাচ্ছি। শেখ হাসিনা এবং তার প্রধানরা যখন চলে গেছে, এবং যারা আছে এদেরকে যারা বেতন দিছে, আমি যাদের কথা বললাম, এদেরকে যারা বেতন দিছে তাদের সাথে তো আপনাদের সরকারের বিরোধী দলের নেতাদের সারাক্ষণ আমি দেখি। আমি কথাটা শেষ করতে দেন আমাকে। না না, এটা কি না মঞ্জু ভাই, আপনি তো সুন্দর করে কথা বলেন, আপনার কথা শুনতে ইচ্ছা করে। মানে খুনি পালায় গেছে, চাকর আছে, এটা কি এই ক্ষেত্রে মিলল? খুনিদের কথাটা শেষ করি। জি, আমি আপনার কথাটা শেষ করি। আওয়ামী লীগকে আমি 5ই আগস্টের পরে 3 ভাগে ভাগ করতে দেখতেছি। এক ভাগ হচ্ছে পলায়ন লীগ, এরা হচ্ছে পালায়ে গেছে। আরেক ভাগ হচ্ছে সমঝোতা লীগ, এরা নানাভাবে সমঝোতা করে পয়সা করে দিয়ে নানা সুযোগ সুবিধা দিয়ে আছে, যেটা যাদের কথা আপনি ইঙ্গিত করছেন, বড় মালিক, বড় মানে এরা হচ্ছে সমঝোতা লীগ। এরা নানাভাবে সমঝোতা করে চাঁদা দিয়ে পয়সা করে দিয়ে এরা আছে। আর হচ্ছে তৃতীয় শ্রেণীর যেগুলো আছে, তারা 2-4টা গ্রেফতার হয়েছে, যারা হচ্ছে আওয়ামী লীগ আমলেও তেমন কিছু ভাগ পাইতে পারে নাই। যেমন আমাদের আনিস আলমগীর ভাই কিন্তু আওয়ামী লীগ আমলে তেমন কোনো ভালো পদবি পান নাই, কিন্তু উনি আওয়ামী লীগের সাংবাদিক হিসেবে ওনার একটা পরিচিতি আছে। এই সমস্যাগুলো হয়েছে এই তৃতীয় শ্রেণীর লোকদের উপরে গিয়ে। তো এইটাই হচ্ছে যে আমাদের সংকটের জায়গা। প্রধান শত্রু যখন পালায়ে যায়, যেমন আমরা যতগুলো বিচার করতেছি দেখছেন যে সব অ্যাবসেন্সিয়ার বিচারগুলো হচ্ছে, প্রেজেন্ট যারা আছে তারা কেউ সামনে আসছে না। তো আপনার এই সংকটগুলোকে আমি
অ্যাড্রেস করতে চাই, এবং এই সংকটগুলো আস্তে আস্তে অ্যাড্রেসেস হবে, কারণ ডিউ টু আমরা তো একটা জট খুলতে পারছি না। সেজন্য আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত মূল অপরাধীরা দু চারটা শাস্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত অপরাধীদের ক্ষোভটা এই দ্বিতীয় শ্রেণীর লোকেরা পয়সা দিয়ে ম্যানেজ করে থাকবে, সমঝোতা করে থাকবে, এবং কিছুদিন পর পর দু চারটা নানাভাবে মানে ওই প্রায়শ্চিত্ত ভোগ করবে, আর কিছু লোক মানে তৃতীয় অবস্থায় থেকে তারা কিছুটা বিপদের মধ্যে পড়বে। ওকে, এটা গ্রাজুয়ালি এটাকে আমাদের এটা হচ্ছে বাস্তবতা। আমরা বাস্তব কথা বলতে গেলে সমস্যা হয় কি, মানে আইনের যেমন আমি শাসন, আমেরিকা আইনের শাসন আর আমি যখন বিচার বিভাগ কখনো এরকম। আমি আপনাকে বলি, আমি যখন আমেরিকার ইস্যুটা নিয়ে যখন তথ্যভিত্তিক আলোচনা করতে গেলাম, তখনই আপনারা আমাকে ব্লেম দিয়ে দিলেন যে আমি আমেরিকার আপনারা মানে পক্ষে কথা বলছি। আমি বলছি, আমি একটু শেষ করি, আমি বলছি যে আমেরিকার সাথে চুক্তিটা পুনর্মূল্যায়নের এবং রিভিউ করার সুযোগ আছে, এবং সেখানে আমাদের যেই জায়গায় আমাদের সাথে মনে হবে যে আমাদের স্বার্থ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমাদের স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি মনে করি টু দা